ছোটবেলা থেকেই শুরু করুন। এবং ছোটবেলা থেকেই আসলে আমি একটু ডান পিটে ছিলাম, কখনোই কারো কথা শুনতাম না, রেগুলার ক্লাস করতাম না, ক্লাস ফাঁকি দিতাম। তো পড়াশোনা এমনিতে মোটামুটি ভালো ছিলাম। আর মা বাবা, বড় ভাই আছে, ছোট একটা বোন আছে। তো ছোটবেলা থেকে তেমন নিজের জিনিসটাকে সবসময় প্রাধান্য দিতাম। মা বাবার কথা বা বড় ভাই আছে। নিজেকে কি খুব ভালোবাসেন আপনি? হ্যাঁ, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। মানে যখন যেটা মন চাইতো সেটাই করতাম, ইভেন এখন পর্যন্ত। গ্রিক একটা দেবতা আছে নিজের প্রেমে নিজে যে পড়েছিল, নার্কোসিস কি যেন বলে এই দেবতাটার নাম, অনেকটা এরকম আর কি। নিজে কি ভালোবাসেন সবচেয়ে? সবচেয়ে বেশি পছন্দ করতাম ছোটবেলায় ক্রিকেট খেলাটাকে সবচেয়ে বেশি পছন্দ করতাম। আর নিজের কোন কোয়ালিটি গুলোকে সবচেয়ে বেশি পছন্দ করেন? নিজের লুক, মানে যে বিষয়টা নিয়ে আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকেন বা নিজের এই বিশেষ গুণটাকে অনেক বেশি পছন্দ করেন, যেটা কারণে নিজের প্রেমে নিজে পড়ছেন আর কি। সেটা হচ্ছে যে আমার নিজের যদি কোনো ক্ষতি হয়, সেটার জন্য যদি কারো উপকার হয়, আমি সেটা করব। নিজের ক্ষতি করি ভালো করব। ওকে, আপনি বলছিলেন যে কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আমি ছোট মানে প্রাইমারি স্কুল শিক্ষা আমাদের মানে গ্রাম থেকেই করেছি। দেন হাই স্কুল চেঞ্জ করলাম একবার, আবার ভালো লাগলো না, ওইটা চেঞ্জ করলাম, এরপর ভালো লাগলো না, আবার চেঞ্জ করলাম। এবার 3-4টা স্কুল চেঞ্জ করে দেন যাই হোক 2012-তে মেট্রিক পাস করলাম। এরপর ভাইয়া মাইলস্টোন কলেজের টিচার আছে ডিপার্টমেন্টে। তো তখন ক্রিকেট খেলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ম্যাক্সিমাম সময় ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো পড়াশোনার প্রতি তেমন একটা ইন্টারেস্ট ছিল না। তো ভাইয়া অনেক বুঝালো যে পড়াশোনা ছাড়া জীবনে আসলে কি করবি। তো ভাইয়ার কথাগুলা জীবনে যতগুলা মানে বিগড়ে যাওয়া থেকে ফিরে আসছি, প্রত্যেকটা জিনিসও হচ্ছে ভাইয়ার কথার উপর ডিপেন্ড করে। দেন হচ্ছে মাইলস্টোন কলেজ সম্বন্ধে বলো যে তুই এখানে চলে আয়, আমি যতটুকু পারি বেনিফিট তোকে দিব। দেন মাইলস্টোনে গেলাম। আর বন্ধু বান্ধব বলতে আমার তেমন মানে ক্লোজ কোনো ফ্রেন্ড ছিল না, আমার সবাই ফ্রেন্ড। মানে গ্রামের সবাই, ছোট বড় সবার সাথে মিশতাম ম্যাক্সিমাম সময়, সবার সাথে। ইভেন এখন পর্যন্ত গ্রামের আঙ্কেল যারা আছেন, ছোট ভাই যারা, মানে আমার এই যে যারা আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে দেশের বাইরে চলে গেছে, হয়তো বা বিজনেস নিয়ে ব্যস্ত। পড়াশোনা তেমন একটা নাই এলাকার মধ্যে, যে কয়েকজন আছে তারা হয়তো বা দূরে চলে গেছে, কানেক্টেড। দেন মাইলস্টোনে চলে আসলাম 2012-তে। মানে কি বলবো, যেন বনের কোনো মানে ছোটাছুটি করে না হরিণ, দেখেন ছোট হরিণের বাচ্চাগুলো কিন্তু অনেক ছোটাছুটি করে, ওরকম কোন একটা হরিণের বাচ্চাকে খাঁচার মধ্যে আটকালে যেরকম মনে হয়, মাইলস্টোনে যখন আসলাম সেম। রেগুলার ক্লাস করতে হবে, প্রতিদিন ড্রেস আপ, প্রপারলি ড্রেস আপ পরে যেতে হবে, টাইম টু টাইম যেতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, ক্লাসের পড়া শিখে যেতে হবে। মানে কেমন জানি নিজেকে আসলে মানায় নিতে পারতেছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। তাছাড়া মা বাবাকে ছাড়া কখনো কোথায় থাকি নাই, ফার্স্ট টাইম মা বাবার থেকে দূরে সরে আসা। তো মন চাই, মানে যখনই মন চাইতো আমি গ্রামে চলে যেতাম, প্রতি সপ্তাহে যেতাম, প্রতি বৃহস্পতিবারে চলে যেতাম। জিম করেন নাকি আপনি? জিম বলতে আমি অনেক রোগাটে ছিলাম ছোট থাকতে। তো একটা মুভি দেখে হঠাৎ করে মানে মনে হলো যে না, এক্সারসাইজ করতে দেখলাম একটা হিরোকে, দেন তখন থেকে শুরু করলাম। কোন মুভি? মুভির নামটা আমার মনে নেই, একটা গানের মধ্যে দেখেছিলাম। কোন নায়ক? নায়কের কথা মনে নাই, অনেক আগে। আচ্ছা, যাই হোক। তো তখন থেকে কিছু এক্সারসাইজ বাসায় করতাম। দেন যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমার স্কুল থেকে প্রায় আরো 5 কিলো দূরে। যাই হোক, আপনাকে দেখে মনে হয় তাই বোঝা যায়, সেটার জন্যই বলছিলাম। কোথায় ছিলাম আমরা? তো
কলেজ আপনার কলেজ লাইফের কথা বলছিলেন। তো তখন পর্যন্ত আসলে মানুষের লাইফে যে ভালো লাগা জিনিসটা তখন পর্যন্ত ওইভাবে আসে নাই, যে কাউকে ভালো লাগা ভালো লাগতো, কিন্তু মন থেকে যে একটা পছন্দের জিনিস তখন পর্যন্ত তেমন একটা করতে পারতাম না। দেন কলেজ লাইফ মানে বোরিং লাগতো। আমার একটাই ফ্রেন্ড ছিল কলেজ লাইফে, সিয়াম, সে এখন উত্তর ইউনিভার্সিটি পড়ছে। তো ম্যাক্সিমাম সময়গুলো ওর সাথেই কাটানো। তো যখন পরীক্ষা দিলাম ওইখান থেকে মোটামুটি ভালোই রেজাল্ট করলাম। এরপর চলে আসলাম উত্তরাতে, ভাইয়ার এখানে থাকতাম। তো আবার হঠাৎ করে মনে হলো যে না, আমি আবার ক্রিকেটে ফিরে যাই। আবার উত্তরা ফ্রেন্ডস ক্লাবে নতুন করে গেলাম, ইনফরমেশন নিলাম, ওইখানে কিছুদিন খেললাম, পারফরমেন্স মোটামুটি ছিল। তো হঠাৎ করে ভাইয়াকে বলছি যে ভাইয়া, সবাই তো ফ্রেন্ডরা তো ভার্সিটিতে ভর্তি হচ্ছে, অ্যাডমিশন দিচ্ছে, মানে কোচিং টোচিং করতেছে। তা আমারে বলতেছিল যে কোচিং করে লাভ নাই, তুই এমনি পড়স না, কোচিং করে চান্স পাবি না। তো আমার জিনিসটা তেমন একটা ছিল না, যে আমারও পড়াশোনা করতে ভালো লাগতো না। দেন ভাইয়া যেটা বললো যে তাহলে তুই এক কাজ কর, IELTS টা শিখ, আর যেহেতু রেজাল্ট মোটামুটি ভালো আছে তুই সেনাবাহিনী ট্রাই কর। তো IELTS এ গেলাম, 3 থেকে 4 দিন মনে হয় ক্লাস করছি। জিনিসটা মানে দেখা যেত যে ওইখানে যারা ছিল ম্যাক্সিমাম তারা অনেক হচ্ছে ওই ব্যাপারে অনেক এক্সপার্ট ছিল। আমার কাছে কেমন জানি লাগতো, তো ওইটাও গেলাম না। তো পাশাপাশি যে ক্রিকেট যেটা ছিল উত্তরা ফ্রেন্ডস ক্লাবে, ওটা কন্টিনিউ করতে থাকলাম। শুনবো একটা ছোট বিরতি। ড্যাফোডিলে গেলাম, পরে স্ট্রেসে গেলাম, IUB-তে গেলাম, কয়েকটা ইউনিভার্সিটি থেকে ডিটেলস জানি আসলাম। তো ভাইয়া যেহেতু CSC-তে মাইলস্টোন কলেজে আছে ডিপার্টমেন্টে, তো ভাইয়ের ইচ্ছা ছিল যেন আমিও CSC-তে পড়ি। দেন ফ্রেন্ডরা পড়তে হয়ে গেছে, আমার কেমন জানি জিনিসটা নিয়ে আনইজি লাগতেছিল যে ফ্রেন্ডরা পড়াশোনা স্টার্ট করে দিয়েছে, অনেকে পড়তে হয়ে গেছে, আমি এখনো কিছু করছি না, তো হেজিটেশন ফিল করতেছিল। তো আমি একদিন বাড়িতে গেলাম, দেন মাকে বললাম যে মা, আমি ভার্সিটিতে অ্যাডমিশন নেব। তো বলতেছে তুই তো ভাইয়ের কাছে কোনো কিছু শেয়ার করিস না, হঠাৎ করে অ্যাডমিশন নিবি, কোথায় নিবি, কোন সাবজেক্টে নিবি, তাও তো ডিসাইড করিস না এখনো। দেন আমি ছোটবেলা থেকে ম্যাক্সিমাম জিনিসগুলো যেটা আগে বলছি যে সবকিছু আমার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিতাম, এবং ম্যাক্সিমাম ডিসিশন গুলো হুটহাট করে নিতাম, মানে আগে পরে তেমন চিন্তা করতাম না। যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি পারবো বা এটা দিয়ে আমাকে দিয়ে হবে, আমি এটা করতাম। দেন মাকে বললাম যে আমি ভার্সিটিতে ভর্তি হবো, আমাকে টাকা দিতে। তো মা জানে আমি আবার একটু অন্যরকম, চাইলে দিতেই হবে, তো দিল। ওই দিনই আসলাম, আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে আমি সিভিলে ভর্তি হবো, কোথায় বলতে হলে ভালো হবে প্রাইভেট। তো আমার ফ্রেন্ড তখন ইয়েতে ছিল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। দেন ফ্রেন্ডকে ফোন দিলাম, তো বললো যে তুই ধানমন্ডি যা ওইখান থেকে ভার্সিটির মাধ্যমে যে কন্ট্যাক্ট কর। দেন আসলাম, ভার্সিটিতে গেলাম, ফ্রেন্ডদের সাথে কথা বললাম। তো ফ্রেন্ড বললো যে তুই যা, ওইখান থেকে সবকিছু হয়ে যাবে। তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আমি যেদিন গেছিলাম ওই দিন, এর আগের দিন লাস্ট ডেট ছিল ভর্তি অ্যাডমিশন নেওয়ার। মানে SSC HSC দুইটা মিলে যদি 9 হয়তো তাহলে সরাসরি ভর্তি করতো, কোনো অ্যাডমিশন টেস্ট ছাড়া। দেন ওইটা লাস্ট ডেট ছিল, তো পরে স্যার বলতেছে যে তুমি নেক্সট সেমিস্টারে ট্রাই করো। তো আমি বললাম যে আসলে 4টা মাস আবার গ্যাপ দিতে হবে, যেহেতু আসছি আজকে জেনে হোক অ্যাডমিশন নিবই। পরে স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম, তো স্যার কোনো পাত্তা দিল না। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আমি বলছি আসছি যেহেতু ভর্তি না হয়ে যাবো না। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, তো স্যারদের সাথে অনেকে কথা বলতেছিল। তো যখন সবাই চলে গেল, তো স্যার ডাকলো যে তুমি এখনো দাঁড়ায় আছো, স্যার দেখেন কোনোভাবে কিছু করা যায় কিনা। তো একজনকে ডাইকে বললো যে তোর
ইয়েটা দেখেন। তো এর মাধ্যমে হয়ে গেল ওই দিন সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সিভিল ইঞ্জিনিয়ার ওইখান থেকে পাঠালো রেফার করে যে তুমি সিদ্ধেশ্বরীতে যাও, এখানে যা তোমার ফর্ম পূরণ করে ইয়ে করো। দেন সিদ্ধেশ্বরীতে আসছি, অ্যাডমিশন নিলাম। তো 3-4 দিন পর থেকে ক্লাস শুরু হয়ে গেল। মোটামুটি নিজেকে নিয়ে ব্যস্ত। ভার্সিটি উত্তরা থেকে এসে ক্লাস করি সিদ্ধেশ্বরীতে, লং জার্নি করতে হয়। তো এভাবেই কাটছিল, মোটামুটি 3-4 মাস কেটে গেল। তো ভার্সিটি এর মধ্যে রেজাল্ট তেমন ভালো ছিল না, যে বলবো অনেক ভালো রেজাল্ট। পড়াশোনা তেমন করতাম না, কেমন জানি নিজের মানে ক্রিকেট খেলাটা ছেড়ে দেওয়ার পর থেকে নিজের সবকিছু নিয়ে কেমন জানি লাগতো। সবকিছুর মধ্যে ক্রিকেটটা আমার মনে হতো, বিশেষ করে যে অনেক ভালো খেলতাম, নিজের কাছে অনেক ভালো লাগতো যে আমি পারতাম। গ্রামে মোটামুটি ম্যাক্সিমাম খেলাগুলোতে অ্যাটেন্ড করতাম। তো পড়াশোনার প্রতি তেমন একটা ইন্টারেস্ট আসছিল না তখন পর্যন্ত না। তো এর মধ্যে ভাইয়া আবার একটু মন খারাপ করে যে ভাইয়া সিএসসি ভাইয়ের পছন্দের সাবজেক্ট, তাছাড়া আমি সিভিল সম্বন্ধে কোনো আইডিয়া নাই। সিএসসি সিভিলে ভর্তি হলাম, ভাইয়া একটু মন খারাপ থাকাটা স্বাভাবিক। দেন ভার্সিটি লাইফ চলছে মোটামুটি ফ্রেন্ডদের সাথে। তো লাস্ট ইয়ারে মেবি ফেব্রুয়ারি এর মধ্যে ফেসবুক ইউজ করতাম, ফেসবুকে অনেকের সাথে চ্যাট করতাম। তারপরে অনেক ফেসবুকে তো অনেক ফ্রেন্ড সার্কেলই থাকে, ভার্সিটি ছিল, স্কুল লাইফের ছিল, দেন কলেজের ছিল, সবার সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি ভালোই ছিল, সবার সাথে সবসময় কন্টিনিউ আন্ডারস্ট্যান্ডিং রাখতাম। তো হঠাৎ ফেসবুকে তো অনেকই আননোন নাম্বার থেকে রিকোয়েস্ট আসে। তো এরকম মানে কোনো প্রোফাইল পিকচার নাই, আই মিন একটা নাম্বার থেকে এরকম রিকোয়েস্ট আসে। তো আমি প্রথম কয়েকদিন অ্যাকসেপ্ট করিনি, তো হঠাৎ অ্যাকসেপ্ট করলাম। তো আমি নিজে থেকেই নক করলাম, ওকে কথা বললাম, হাই হ্যালো, কয়েকদিন কথা বললাম। তো একদিন ওর পিক চাইলাম, তো কেন জানি না করতে পারলো না। যে চাওয়ার পরে তো বলছে যে দিব বলতে এরকম 4-5 দিন হয়ে গেল, দেয়নি। তো একদিন বলার পরে রাত্রে বলতেছে যে আমি রাত্রে দিব। তো রাত্রেবেলা পিক দিল একটা, তার আগে বলেনি এটা মানে জীবনে ফার্স্ট কোনো মানে মেয়েদের সাথে ওইভাবে চ্যাট করা, সেটা তার নাম হচ্ছে স্বর্ণা। আর ফেসবুক আইডিতে মনে হয় সাবিয়া স্বর্ণা নামই আছে। তো তার ডিটেল দেখলাম প্রোফাইলে, সে নরসিংদী সরকারিতে পড়ে, ম্যানেজমেন্টে অনার্স করতেছিল। তো তখন ও সেকেন্ড ইয়ারে ছিল, নিউ সেকেন্ড ইয়ার। আর তো এইভাবে কন্টিনিউ তার সাথে চ্যাট চলতেছিল। তো দুজনের মধ্যে দেখা হয়নি কখনো, জাস্ট ফেসবুক চ্যাটিং, মাঝে মধ্যে চাইলে ছবি দিত, আমিও দিতাম। তো ভালোই কাটতেছিল, কিন্তু তার প্রতি তেমন যে রিলেশনে যাব বা ওই ধরনের কোনো ইমপ্রেস ছিল না। তো হঠাৎ করে একদিন ডিসাইড করলাম যে এতদিন যাবত চ্যাট করছি যার সাথে, তার সাথে একবার দেখা করি। এটা মেবি হচ্ছে রমজানের পরে, রমজান ঈদের পরে, লাস্ট রমজান ঈদের পরে। তো দেখা করলাম, মানে নরসিংদী আমি গেলাম ঢাকা থেকে, তো ও আসলো ওর কলেজের সামনে থেকে। তো ছবির মধ্যে আর বাস্তবে হচ্ছে তার ততটা মিল নেই, কিন্তু তাও আমি দূর থেকে তাকে চিনছি, অনেক দূর থেকে দেখো যে ওই হবে। তারপরে আমি সফট ড্রিঙ্কস আবার অনেকটা পছন্দ করতাম। মিল নাই কি ভালো অর্থে মিল নাই নাকি মন্দ অর্থে মিল নাই? মানে ভালো অর্থেই অ্যাকচুয়ালি তার মানে মোবাইলের যে ছবিগুলো দিত তার চাইতে সামনাসামনি দেখতে অনেক সুন্দর, তার চেয়ে সুন্দর, অনেকটাই সুন্দর। এই জন্য কনফিউজড ছিলাম যে আসলে ওই কিনা। দেন আসলো, কথা বললাম। তো একটা জায়গায় ঘুরতেও নিয়ে গেল, জায়গার নামটা আমার মনে নেই, কিন্তু জায়গাটা এমন ছিল, একটা মন্দির ছিল। তখন আবার ভর দুপুর ছিল, প্রচন্ড গরম ছিল, এবং আমি আবার গরমটা সহ্য করতে পারি না। তোর কাছে ছাতা ছিল, ও তো ছাতার মধ্যেই ছিল, আমাদের রোদের মধ্যে ঘুরাইছে। তো
প্রায় ঘন্টা দেড়েকের মতো ছিলাম একসাথে, কথা বলছিলাম। তো ওই দিন মোটামুটি দেখা করে চলে আসছি। অবশ্য আমি ওরা অফার করছিলাম খাওয়ার জন্য যে আসছি এত দূর থেকে। এক অর্থে ক্রিকেটে না গিয়ে কিন্তু ভালোই হয়েছে, গরমে যেহেতু অ্যালার্জি। কিন্তু তাও খেলতে অনেক ভালো লাগতো। কিন্তু সব জায়গায় তো ঢাকা স্টেডিয়াম পাবা না, রাইট? মানে ঢাকা বলতে উপরে কাভার্ড স্টেডিয়াম, সেটার জন্য না। ছক্কা মারলেও তো কাভার্ড স্টেডিয়ামে কেমনে লাগবে, কেমনে হবে? মানে ওই অর্থে ভালো হয়েছে যে অ্যাটলিস্ট। তবে ছোটবেলা দেখতাম যে যখন স্কুলে 7-8 পড়তাম তখন সকালবেলা হালকা কিছু নাস্তা করে দৌড় দিতাম মাঠে, সারাদিন খেলতাম। আর আমার আব্বা একজন পল্লী চিকিৎসক। আব্বা তো যখন বাড়িতে আসতো দেখতো 3-4 বাজে, আজকে স্কুলও যায় নাই, সারাদিন বাসায় হয় নাই, সারাদিন খেলতেছে, খাইও নাই দুপুরে। 4টা-5টার দিকে লাঠি নিয়ে যেত মাঠে। ওকে, বলছিল যে জায়গায় ঘুরতে গেছো সেই সময়কার কথা। হ্যাঁ, দেন রোদ্রে অনেকক্ষণ মানে হাঁটলাম। তো একটা গাব গাছ, তো গাব গাছের নিচে একটা ভ্যান রাখা ছিল, তো ওইখানে অনেকক্ষণ বসেছিল। আচ্ছা গুরু, দেন ওই দিন ঘুরে তারপর হচ্ছে চা খেলাম। ওরে আবার ওই দিন অনেকগুলো চকলেট কিনে দিয়েছিলাম ফার্স্ট ডে। দেন ওই দিন চলে আসি। তো আসার পর তার প্রতি তেমন কোনো একটা ওই ধরনের ফিলিং ছিল না যে একটা মেয়ের সাথে রিলেশন বা হচ্ছে অনেক দূর আগায় যাবো। জাস্ট ফ্রেন্ডলি কথা বলতাম, কেমন আছো, হ্যাঁ হ্যালো, ডিটেলস, মানে হচ্ছে এর বাইরে কখনোই কোনো কিছু করতাম না। কিন্তু ওর অনেকগুলো হবির সাথে আমার হবিগুলো মিলে যেত। ও ঘুরতে খুব পছন্দ করতো, যেটা আমিও করতাম। তো দেন ঈদের পরে, রোজা ঈদের পরে ফার্স্ট মিট হয়, যেটা এর আমি প্রতি সপ্তাহে বাড়ি যেতাম। ভার্সিটি বন্ধ থাকতো বৃহস্পতি শুক্রবার, তো প্রতি সপ্তাহে এমনিতেই বাড়ি যেতাম। তো গেলেই কেমন যেন ওর সাথে কন্ট্যাক্ট করতাম, আর এনিহাও দেখা হয়ে যেত। আর ওর সাথে যখনই দেখা হইতো আমরা কোথাও বসতাম না, ম্যাক্সিমাম সময় হাঁটতাম রাস্তার মধ্যে, এবং ভর দুপুর বেলা দেখা হইতো। তো এর মধ্যে কয়েকবার নদীতে ঘুরতে গেলাম। আস্তে আস্তে ভালো লাগা জিনিসটা যেটা, সেটা শুরু হলো। কিন্তু সে তখন পর্যন্ত তার তেমন একটা ইয়ে ছিল না আমার প্রতি। জাস্ট সে ঘুরতে পছন্দ করতো, আমার সাথে ঘুরতো। কিন্তু আমার একটা জিনিস অবাক লাগতো, ম্যাক্সিমাম হচ্ছে যে তো সারাদিন ঘুরার পর আমি তাকে কোনোদিনও যে হাফ গ্লাস পানি খাওয়াইতে পারতাম, তাও পারতাম না। কিছু খাইতো না আমার কাছ থেকে। প্রথম যেদিন চা খাইছিল আর কয়েকটা চকলেট নিয়েছিল। আমার 6ই আগস্ট বার্থডে, ওই দিন মনে হয় সেকেন্ড মিট করেছিলাম। তো আমার বার্থডে সে আমাকে কিছু একটা চকলেটও দিল না। আমি অবশ্য, আমার এক ফ্রেন্ড ছিল, তো ওই দিন ওর জন্য কতগুলো চকলেট নিয়ে গিয়েছিলাম শোনার জন্য। তো বাস স্ট্যান্ডে দেখা, আমি নরসিংদী যখন বাস স্ট্যান্ডে উঠবো তখন ওর ফোন দিয়েছিলাম আসার জন্য। তো কোচিং শেষ করে ও আসছিল, তো দেখা হয়, কিছুক্ষণ দাঁড়ায় কথাও বলি। ওইখানে একটা ঈদগাহ ছিল, ঈদগার পাশে বসে কিছুক্ষণ কথা বলি, দেন চলে আসি। ও চকলেট গুলো দিয়ে চলে আসি। ও আমার চকলেট থেকে আমাকে একটা চকলেট দিয়েছিল, যেটা আপনার বার্থডে গিফট। তো চলে আসি ওই দিন। এরপরে হচ্ছে যে আমার কাজিন আছে একটা, আমার খালাতো বোন, তো ওর সাথে জিনিসটা আমি শেয়ার করি। তো বলতেছে যে দেখো তোমার যদি ভালো লাগে দেন কন্টিনিউ করতে পারো। তো ভাবলাম যে ও আমার অনেক ক্লোজ, মানে আমার যতগুলা কাজিন আছে সবকিছু, সবার মধ্যে ও আমার সবচেয়ে কাছে। ওর সাথে সবকিছু শেয়ার করতাম, ও লাইফে সবকিছু শেয়ার করতো। দেন ওরে বললাম যে তো একদিন কাজ করে কি সময় করে চলো, ও ঘুরতে খুব পছন্দ করে, যে আমরা 3 জন একসাথে ঘুরে আসি। তো ওই দিন নরসিংদীতে আমরা 2 জন যাই, ওর কোচিং শেষ করে আসে। দেন আমরা ট্রলার দিয়ে ঘুরতে যাই নদীতে, নরসিংদী দিকে চরের মধ্যে যাই। তো ওই দিন অনেক হাঁটছিলাম রৌদ্রের মধ্যে, হাঁটতে হাঁটতে একজনের পা ব্যথা হয়ে গেছে। তো ওরা জিজ্ঞেস করলাম যে, পরে দিন ঘুরে চলে আসার পরে আমার কাজিনকে জিজ্ঞেস করলাম যে, তো বলতেছে যে দেখ তোর যদি ভালো লাগে বা মনে হয় যে না ওর তো পারফেক্ট,
তো করতে পারছি, আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। তো ভাবলাম যে আমার ছোট বোন আছে, ওর সাথে জিনিসটা শেয়ার করি। তো ও বিশ্বাস করতে যেত না যে আমি পছন্দ করছি, বা জিনিসটা ও বিশ্বাস করতে যেত না। বলতেছে যে মেয়ে হয়তো বা তোমাকে পছন্দ করে না, তুমি হয়তো একতরফা করতে পারো, কিন্তু মেয়ে সহজে ওকে পছন্দ করে না, বা ওই ধরনের একটি হয় না। তো আমার বিশ্বাস হইতো না, আমি কথা বলতাম। তো আমার কাছে ছোট বোনের নাম্বারটা ওরে দিয়েছিলাম কথা বলার জন্য। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, ওদিক থেকে হচ্ছে যে ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে মেয়েদের একটা প্রাইমারি স্কুল টিচার, যেটা ওটার একটা স্কোপ থাকে, তো ছোট বোন ওটাতে অ্যাপ্লাই করে, নরসিংদীতে সিট পড়ে। তো ওদিকে আমি ওকে নিয়ে যাবো, ওদিক দিয়ে স্বর্ণাকে বলে রাখছিলাম যে তুমি আসো, মারিয়ার সাথে মিট করাই দেব। যাওয়ার কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে, মা জিদ করতেছে যে মাও যাবে। মানে এমন ভাবে বলতেছে যে নিয়ে যেতেই হবে। তো বাধ্য হয়ে নিয়ে যাইতেই হইলো, কিন্তু যেহেতু মা যাবে, তো আজকে মার সাথে পরিচয় করাই দেব। তো গেলাম, অনেকক্ষণ বসে ছিলাম, মানে হলের সামনে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। তো ওর কোচিং শেষ করে আসছে, তো মারিয়া হলে ঢুকে গেল। আমি আর মা বসে ছিলাম নরসিংদী সরকারি কলেজের ভবনে। তার মধ্যে ও আসছে, তো মা জিজ্ঞেস করছে যে কার সাথে কথা বলতেছিস বারবার, কে? বলছে মারিয়ার ফ্রেন্ড আসতেছে, মারিয়া তো পরীক্ষা দিচ্ছে, এই জন্য দেখা করতে আসছে। তো ওই দিন মার সাথে পরিচয় করাই দেই। তো মা জিনিসটা বুঝতে পারে। যখন বাড়িতে গেলাম তখন বলতেছে যে মারিয়া জিজ্ঞেস করতেছে ছোট বোনকে যে তোর কেমন ফ্রেন্ড, এই পর্যন্ত তো কোনোদিন শুনি নাই নরসিংদীতে তোর কোনো ফ্রেন্ড আছে, আর তাছাড়া নরসিংদী তো তোর কোনো যাতায়াতের ব্যবস্থাও নাই, কারোর সাথে আমাদের কোনো রিলেটিভও নাই, তোর ফ্রেন্ড কই থেকে আসলো? মায়ের মনে একটু তো তেমন ভাবে নেয় নাই। তো আমার যে কাজিন ছিল, ও আবার ওর মাকে বলে দিছিল যে এরকম একটা মেয়ের সাথে ওর রিলেশন আছে। তো মা আমার একদিন বলতেছে যে দেখ, এরকম হঠাৎ করে কিছু করিস না, ভালো লাগতেই পারে, পড়াশোনা শেষ করে যা করার করিস। তো মারে বললাম যে না, এখন কিছু করব না। তা আমাদের মধ্যে কথা হচ্ছে, মাঝে মাঝে দেখা হয়, তো চলছিল এভাবে, ভালোই চলছিল। তো এখন চলতে চলতে একদিন ওর প্রপোজাল আসে প্রায়, যেহেতু অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, মেয়ের প্রপোজাল আসে গ্রামে, যেহেতু নরসিংদীতে। এভাবে তো একদিন দেখা করতে গিয়ে আমাদের রিলেশনটা একটু অন্য ধরনের ছিল। আমরা কেউ কখনো একসাথে কোনো গাড়িতেও বসিনি, মানে রিক্সায় করে ঘোরা। এরপরে হচ্ছে যে এতদিন যাবত, প্রায় 6-7 মাস যাবত একটা মেয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং, ঘুরতে গেলাম 7-8 বার, তারপরে নিজে এমনিতেও মিট করলাম অনেকবার। তো আমরা কেউ কখনো মানে কারোর সাথে রিক্সায় পর্যন্ত বসি নাই, কেমন জানি আনইজি লাগতো। তো লাস্ট যেদিন হচ্ছে যে মানে দেখা করতে গেলাম সাথে, তো ওই দিন সন্ধ্যা হয়ে গেছিল, আমি আবার ঢাকায় ব্যাক করব। ওই দিন ফার্স্ট ওর সাথে রিক্সায় ওঠা, ওর বাসা পর্যন্ত গেছি, বাসার সামনে পর্যন্ত। তো বলতেছে যে আপনি আমার পিছন পিছন আসেন। তখন পর্যন্ত সে আমাকে আপনি করে বলে, আমরা এখন মানে এই পর্যন্ত আসিনি। রিক্সায় বসতে লজ্জা করলো না একটু? হ্যাঁ, আমরা দুইজন দুই সাইডে বেঁকা হয়েছিলাম, দুদিকে কাত হয়ে। আসলে ঠিক শেষ পর্যন্ত বাঁকা হয়ে থাকতে পারছো তো? হ্যাঁ, লাইক ইদানিং তো রাস্তাঘাটের অবস্থাও তো একটু প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হচ্ছে মানে আমার নিজের কাছেই আনন্দ লাগতেছে। আমি ওরা বলছি রিক্সা উঠার জন্য, সেটাই বলছি, কিন্তু পরে নিজের কাছেই জানি কেমন জানি নার্ভাস ফিল করতেছিলাম যে রিক্সায়। নার্ভাস হওয়ার মতোই ব্যাপার। একটা ম্যাচিউরড ছেলে বললে ভালো শোনায়, বাট এই প্রেক্ষাপটে দাঙ্গর ছেলেটা শব্দটা পারফেক্ট যায়। একটা দাঙ্গর ছেলে যদি হঠাৎ একটা মেয়ের পাশে বৈশা যায়, তাহলে তো একটু লজ্জা লাগবে, এটাই স্বাভাবিক। এবং বাঁকা হয়ে বসলা, নিজেকে কি সেভ করতে পারছো পুরোপুরি? হ্যাঁ, কারণ রাস্তাঘাট ভালো না, আর রিক্সা ইদানিং কালে ওরা স্পেস খুব ছোট করে বানায়।
হ্যাঁ, না নরসিংদী রিক্সাগুলো মোটামুটি এখন আছে, ঢাকা শহরের মতো তো ছোট না, এত ছোট না, যে ওইখানেই বাঁচা। সো ফাইনালি আলাদা ভাবে থাকতে পারছো, রাইট? হ্যাঁ। তারপর তখন পর্যন্ত হচ্ছে যে কেউ কাউকে কখন মানে তখন পর্যন্ত আমরা সরাসরি কেউ কাউকে পছন্দ করি এই কথাটা বলা হয়নি। আমি জাস্ট ফেসবুকের মাধ্যমে বা ফোনে SMS এ কয়েকবার জানতে চাইছি। তখনও কি বডির স্পেস এরকম ছিল, এরকম চওড়া কাঁধ, ডেল্টয়েড মাসল, বাইসেপ এগুলো ছিল কি, না পরে এগুলো আরো বেশি ছিল? আরো বেশি ছিল। তাহলে কেমনে বেকায় নিজেকে সামাল দিলাম বুঝলাম না। যাই হোক, শুনি তারপর পরে হচ্ছে দিন দেখা করে চলে আসি। তো পরে একদিন এটা পরে আরেকদিন দেখা হয়, সেটা হচ্ছে লাস্ট হয় যে আমার কাজিনের বিয়ে হয় নরসিংদীতে। তো ওর হাজবেন্ড ছিল এখানে। তো অনেকদিন সাথে হচ্ছে ওর বিয়ে হয়েছে, প্রায় 4-5 মাস হয়ে গেছে। ওর সাথে ওর এখানে যাওয়া হয়নি। রিক্সায় ওঠার তো কোনো ব্যাপার ছিল না? না। আচ্ছা। পরে হচ্ছে গেলাম ওদের বাসায়, মনে হয় 8-10 মিনিট ছিলাম। ওর হাজবেন্ড বাসায় নাই ছিল। আচ্ছা। আমাদের জন্য কোক আনলো, কলা মানে চা নাস্তার ব্যবস্থা করলো, আমরা খেয়ে চলে আসছি। সন্ধ্যা হয়ে গেছে? না, তখন বাজে মনে হয় 3টা। ওর সাথে ম্যাক্সিমাম সময় দেখা হয়তো আপনার 12টা 1টা অড টাইম, এই টাইমগুলোতে। কারণ ও কোচিং থাকতো 12টা পর্যন্ত বা 11:30 পর্যন্ত। তো কোচিং এর পরে ও ইউনিভার্সিটিতে ফ্রেন্ডদের সাথে। ওকে, তারপরে ওখান থেকে বের হয়ে গেলে? ওখান থেকে বের হয়ে আমি চলে আসছি আমার মতো করে, ওর বাসায় চলে গেছে। কিসে গেলে? কে? আমি চলে আসছি বাসে, ঢাকায় চলে আসছি। ও রিক্সা উঠোনি? না, ওইখান থেকে ওর বাসা কাছে, হাইটা চলে গেছে, আমি রিক্সায় চলে আসছি। তো ওই দিন হচ্ছে ফার্স্ট ও আমাকে আই লাভ ইউ বলছে। কিভাবে? আমি ওর ফোনে অনেকবার বলছি বলার জন্য, তো ও বলে নাই, বলছে যে না আমি এটা বলতে পারবো না। বলছে যে না বললে, আমি অনেকভাবে বললাম যে এনিহাও বলতেই হবে। তো পিছনে যে বলছে একবার, সামনে না, পিছনে যে চোরের মতো। ওই বাসা থেকে বার হওয়ার পরে, কাজিনের বাসা থেকে বার হওয়ার পরে রাস্তার মধ্যে, রাস্তাতে তুমি রিকোয়েস্ট করছো, রাইট? হ্যাঁ। কি বলছো ওকে? কি বলে? যে কি কথা ছিল, কি যেন বলবে। তো বলতেছে যে আচ্ছা বলবো তো, আপনি তো আর চলে যাচ্ছেন না, আপনি তো আছেন, পরে ফোন দিয়ে বলবো। দেন অবশেষে মানে পিছনে যায় আস্তে করে বলছে, আমি কি চোরের মতো ভিক্ষা দিলাম, মানে একটা বলে ফেলছে আর কি, যে চোরের মতো কি আমাকে ভিক্ষা দিলাম নাকি। তো বলতেছে, ও আবার একটু রেগে গেছে। মানে কিভাবে বলছে পিছনে গিয়ে, মানে কোন কথার প্রেক্ষিতে বললো ফাইনালি? মানে ফোনে কথা হয়েছিল যখন রাত্রে। তা তো হয়েছিল, বারবার তুমি বলছো যে কথা ছিল, কি বলার বলছো না কেন? তারপর কোন কথার প্রেক্ষিতে ফাইনালি বললো? তো যেহেতু কথা দিছে যে মানে বলবেই, আমাকে প্রমিস করছিল বলবে, আর ও প্রমিস করলো রাখবে, সেই ক্ষেত্রে বললো আর কি। পিছনে গিয়ে কিভাবে বললো? যে আই লাভ ইউ, এই কথাটাই শুধু বলছিল, ধরেও না। মানে তখন ফিলিংসটা একটু মানে কেমন যেন ছিল আমার। আমি আসলে কেমন, এগুলো বোঝার জন্যই তো বসে আমি রাত বেরাতে। কেমন ছিল? মানে মনে হচ্ছিল যে আমি অন্য একটা জগতে চলে গেছি, মানে পৃথিবীতে নাই আছি, মানে হচ্ছে মনটা যেন নাই। মানে মানুষ পৃথিবীতে, মন গেছে চাঁদে, এরকম এরকমই কিছু একটা। দেন আর কি কি মনে হচ্ছিল? তো পরে বললাম আরেকবার যে সরাসরি সামনে এসে বল। ও বলতেছে যে আমি তো বললাম, পিছন থেকে হলেও বললাম, আপনি তো একবারও বললেন না এই পর্যন্ত। তো ওই দিন আর তেমন কথা হয় নাই, কারণ ওর মা বারবার ফোন দিচ্ছিল বাসায় চলে যেতে, তো ও চলে গেছে বাসায়। ওইটাই ছিল আমাদের ফার্স্ট মিট, লাস্ট মিট। এরপরে ওর প্রপোজাল আসে প্রায়। তো ওর আব্বুর মেবি কোন কলিগের মানে মাধ্যমে একটা রিলেশন আসে, যেটা হচ্ছে ছেলে সাব ইন্সপেক্টর, পোস্টিং হচ্ছে সিলেটে। দেন ছেলের বোন, ছেলে মনে হয় একবার আসছিল, তো ওরে দেখা পছন্দ হয় ওদের। এর মধ্যে এর আগে যখন মিট হয়েছিল আমাদের মধ্যে, তো একদিন ফার্স্ট যেদিন আমার ও মানে
আমি ও বসা ছিল, আমি ওর সামনে দাঁড়াইছিলাম। এরপরে সামনে বসছি, আমি বসা ছিল, আমি ওর চোখের দিকে তাকাইছিলাম। ও ম্যাক্সিমাম সময় আমার সাথে দেখা করতো, বোরকা পরে দেখা করতো, শুধু চোখ দুটো দেখা যেত। তো তাকাইছিলাম, কিন্তু ওর চোখ দুটা কেমন জানি ভারী ভারী মনে হচ্ছিল, চোখে মনে হয় কিছু পড়ছে বা চোখে পানি কাঁদতেছে, এরকম কিছু একটা। জিজ্ঞেস করলাম কেন। ওরা বলতেছে যে আসলে আমাদের লাস্ট ফিনিশিংটা কি হবে। তো আমি তা ওই দিনই ওরে বলছিলাম যে যত কিছুই হোক, এনি হাউ তুমি আমার হবা। দেন ওই কথাটা বলার পরে ও কাঁদে ফেলছিল। পরে আসলে ওই দিন থেকে ওর প্রতি আমি বেশি দুর্বল হয়ে যাই জিনিসটা। আসলে পরে কথা বলতে থাকি ওইরকম। দেন যখন ওর প্রপোজাল যেটা আসে, তো ওর মা ওকে জিজ্ঞেস করে, ও সব প্রপোজাল না করে, মানে ওর পছন্দ হয় না বা কোনো একটা এক্সকিউজ দেখায়। তোর মা জিজ্ঞেস করতেছে যে তোর কি কোনো পছন্দ আছে কিনা, থাকলে বল আমাদের। দেন তার মা তো বলতেছে যে আমি এখন বলবো না, আমি তোমাকে রাত্রে বলবো। ওর আব্বু যখন মসজিদ নামাজে চলে যাবে, এসে নামাজ পড়তে, আব্বু থাকলে তো ঝামেলা হইতে পারে, এই জন্য হয়তো বলতেছে যে রাত্রে বলবো, রাত্রে জানাবো। তো আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আম্মু তো এরকম এরকম জানতে চাচ্ছে, আমি কি বলবো। তো বললাম যে বলে দেবো, সমস্যা কি। তো সাহস করে বলেছে যে আমার পছন্দ আছে, আমি একজনকে পছন্দ করি। তো বলার পরে কিছু বলে নাই, চুপচাপ ছিলেন। আব্বু যখন আসলো, আব্বুর সামনে ডেকে নিয়ে গেল। দেন ওর মোবাইল সবকিছু, মানে ওর যা যা যোগাযোগের মাধ্যম ছিল সব নিয়ে গেছে। দেন সে মানে একটু কিপটা টাইপের বলতে পারে, সে টাকা জমাইতো, ওর মা বাবা যাই দিত জমাইতো, ওর জমানো টাকা পর্যন্ত সব নিয়ে গেছে। আর পরে হচ্ছে ওর সাথে তো যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। মাঝে মাঝে কোচিং এ গেলে দেখা যেত যে মাঝে মধ্যে 1 মিনিট কথা বলতে পারতো, সেটাও তার মা কিভাবে যেন জানা গেছে যে তার বান্ধবীর মোবাইল দিয়ে কথা বলে, সেটাও বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আমাদের মধ্যে ডিস্টেন্স ছিল প্রায় 2 মাস। যে কারোর সাথে কথা হয়তো, মানে কথা হয়তো কখন, যখন সবাই ঘুমায় যেত। ওর ছোট ভাই ছিল একটা, ও ডিপ্লোমাতে পড়ছে। তো ও যখন ঘুমায় যেত, তার মোবাইল নিয়ে সে কিছুক্ষণ 2-1 মিনিট যে আমি ভালো আছি, আপনি টেনশন করেন না, কিছু হবে না, আমি আছি। তোমার কি অবস্থা তখন? আমার তখন আমি তো একটা মেসে থাকি, মানে ঘুম খাওয়া দাওয়া টোটালি অফ। ঘুমাইতে পারতাম না, ক্ষুধা লাগতোই না। ঘুমাইতে গেলে কি হইতো? টেনশন আসতো শুধুই। কি নিয়ে টেনশন করতাম তাও বুঝতাম না। যে মানে একজনকে পছন্দ করলাম, সেও চলে যাবে, বা এই ধরনের টেনশন গুলো বেশি কাজ করতো। আর খাওয়া, ক্ষুধা লাগতো না? ক্ষুধা লাগতো না, মানে ক্ষুধা লাগতো বলতে খাইতে মন চাইতো না, খাইতে পারতাম না। তো আমার যে মেসে ছিলাম, এখানে বড় ভাই ছিল, ভাইয়ের সাথে কথা বললাম। তো ভাইয়া বলতেছে যে দেখো, তুমি যদি মনে হয় যে তুমি তাকে পছন্দ করো, মন থেকে পছন্দ করো, তাকে হারালে তুমি কষ্ট পাবা বা তাকে তোমার দরকার, তাহলে 2টা অপশন আছে। হয় তাকে তুমি তোমার মা বাবাকে বলো, মা বাবাকে বলে একটা ব্যবস্থা করো। আর যদি মনে করো যে না, তোমার তাকে যে কোনো ভাবে তাকে তোমার পাইতে হবে, তাহলে বিয়ে করো। এটা যাচ্ছে এমনি ফ্রেন্ডলি ভাবে আমাকে, বড় ভাই কিন্তু ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি, জাস্ট একটা উপদেশ যে মানে শেয়ার করলো আমার সাথে যে জিনিসটা তুমি করতে পারো। তো দেখি যে আমার অবস্থা আসলে দিন দিন করুণ হয়ে যাচ্ছে। আমি কিরকম করুণ? রাত্রেবেলা সারারাত্র জেগে থাকতাম, একদম সারারাত্র জেগে থাকতাম যে সে কখন ফোন দিবে, সারারাত অপেক্ষা করতাম। মানে
যদি চোখটা লাগেও যেত তাও মোবাইলটা কানে থাকতো। একটা মিস কল আসলো, আমার ঘুম ভেঙে যেত। এরকম জাগতে থাকলাম প্রায় 1 মাস। মাঝে মধ্যে কথা হয়তো 10 মিনিট, 15 মিনিট বা 2 মিনিট, 2-3 দিন পর পর। কেমন লাগতো যখন ফোন দিত? মানে যখন ফোন দিত, কথা বলতাম, বলতে আমার দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। কিরকম দুনিয়ার খেয়াল না থাকে? মানে তার সাথে আমার কথা বলতে হবে। তুমি মেয়েদের কোনো ইন্টারাকশন কখনোই পাওনি, রাইট? ছোটবেলা থেকে আমার তো মনে আছে প্লে গ্রুপে, নার্সারিরও আগে আমি একটা মেয়ের রং পেন্সিল চুরি করে দিতাম, পরে বুঝছি ওটা আমার ছোটখাটো একটা প্রেম ছিল। কখনোই মেয়েদের ইন্টারাকশন পাওনি? ওইরকম ছিল না। যখন মানে আমি যখন ক্লাস 9-এ পড়ি, নিউ 10-এ, তখন সাইকেল দিয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে আসার পথে মানে আমরা ওই রাস্তাটা অনেকটুকু খোলা জায়গা, অনেক সুন্দর জায়গা। ম্যাক্সিমাম হচ্ছে বিকাল বেলা ওখানে মানুষ আড্ডা টাড্ডা দেয়। প্রেমের সিনেমাও দেখতে না? হ্যাঁ, ছবি দেখতাম, প্রচুর ছবি দেখি। অনেক নায়িকাদের প্রেমে পড়তে না? না, আমি তো কতদিন ববিতা আমার অ্যাকশন মুভিগুলো ভালো লাগতো, অ্যাকশন জিনিসগুলো সবচেয়ে ভালো লাগতো। আমার মতো একটা কিট্টু, তার প্রথম ক্র্যাশ ছিল ববিতা ম্যাম। কতদিন তাকে চিন্তা করেছি যে প্রেমিকা হলে এরকমই হওয়া উচিত, লুক এমন হওয়া উচিত। এরকম ছোটখাটো প্রেমে পড়নি কখনো? এমনি ভালো লাগা ছিল, যেমন নায়িকা বিভিন্ন মুভিতে নায়িকাদের দেখলে, বিশেষ করে তার চোখগুলো আমার অনেক ভালো লাগতো। চোখের মধ্যে এই গানের নায়িকার এটা তো হচ্ছে মাধুরী। তুমি পছন্দ, মেয়েদের ইন্টারাকশনের সুযোগ এভাবে হয়নি তোমার? তেমন একটা হয়নি। তো মন মানত না, রাইট? না, ঘুম আসতো না, লিটারেলি একদম জেগে থাকা, সারা রাত জেগে থাকতাম। সহজ সরল ছেলে তুমি। আসলে কি তুমি এরকম নাকি অভিনয় করতেছো আমার সামনে? কাঁপতেছো তো দেখি একটু। তুমি কি আদৌ এরকম নাকি ইউ আর ইন অ্যাক্ট? অভিনয় জিনিসটা আসলে কখনো করিনি। না, এরকম দেখে মনে হচ্ছে তোমাকে। আসলে কি তুমি এরকমই, ম্যাটেরিয়ালটা এরকম? তাই আমি অবাক হচ্ছি। এরকম একটা ছেলে আমি দেখেছিলাম গত 2-3 দিন আগে একটা প্রোগ্রামে, ব্র্যাক ইউনিভার্সিটিতে। ছেলেটার নাম তীর্থ। আই জাস্ট ইমপ্রেসড। এবং আমি বলি যে জেনারেশনকে নিয়ে অনেকে অনেক বাজে বাজে কথা বলে, অনেকে বলে যে দেয়ার ট্রিট প্রবলেম, অনেক কিছু। বাট এরা যে কত বেশি সরল ভেতরে ভেতরে, এদের কাছে না গেলে, এদেরকে এক্সপ্লোর না করলে বোঝা যায় না। তো নর্মালি তুমি এমনই। স্যার রোকো না কি কইলে আমারে, আমার মতো চাম্পুকে তুমি স্যার কইলা নি? আসলে আমি এরকমই। মেয়েদের হাত ধরনি কখনো? হ্যাঁ, হাত ধরেছি। মানে তোমার প্রেমিকা বাদ দিয়ে? কাজিনদের সাথে তো অনেক দুষ্টামি করতাম। ওইটা না, ভালোবাসা ইন্টেনশন থেকে এসে কখনো হাত ধরানি? কখনো পাশে যে বসনি? কখনো ফ্ল্যাট করনি? কখনো আমার মতো এরকম প্রীতি কথা বলনি? মজা করতাম, অনেক মজা করতাম। চলো প্রিয়, তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। বলনি এরকম কাউকে? মারতে পারতাম না। কি মিয়া, তোমার তো জীবনটাই মিথ্যা দেই। একদম আমি তোমার মতো ছেলে বা তোমার মতো মানুষ বা তোমার মতো অনুভূতির খোঁজে সবসময় নোংরা জায়গাতে, খনির মধ্যে ঢুকতে পছন্দ করি। কারণ আমি জানি যে পশ এরিয়াতে এরকম খাঁটি সোনা পাওয়া যায় না। এজন্য আনসেন্সার্ড যেগুলো ডার্ক জায়গা, যেগুলো সত্যিকারের খনি, সেখানে এরকম হীরার দেখা মেলে। এরকমই থাকতে পারবা নাকি? নিজের কাছে খুব অবাক লাগতো যে আমার সাথে তার প্রায় 8-9 মাসের রিলেশন। আমরা 14-15 দিন ঘুরতেও গেছি। হাত ধরনি? 2বার হাত ধরেছি। একবার যেদিন কাঁদছিল, প্রথম যেদিন কাঁদে দিছিল, কি হাত ধরছো? জাস্ট এটুকু হাতে ধরেছি। হাতে তাও অংশ বিশেষ? আঙুলটুকু। তাও তো হাত ঘামা ছিল মনে হয় তোমার টেনশনে? ওর হাতও ঘামা ছিল। কি কথা আমি জানলাম কেমনে? পরে হচ্ছে আরেকদিন। তুমি কি সত্যি এরকম? না, ভালো করে বলো ভাই, আমাকে মিসগাইড করো না। আমি সত্যি, ওই যে বললাম যে ছেলেটার কথা বললাম, ওর সাথে অনেক রিলেট হচ্ছে তোমার পার্সোনালিটি।
দুষ্টামি করি, অনেক দুষ্টামি করি। যেমন মানুষের গ্রামে যখন যাই সব ফ্রেন্ডদের নিয়ে। মানসিক ভাবে তুমি এরকমই, রাইট? হ্যাঁ, মানে গাছের ফল টল চুরি করা, মানে হচ্ছে ওদের সব মানে গ্রামের যেরকম দুষ্ট ছেলে থাকে ওগুলো সবই করতাম। তো ওই 1 মাস রাতে ঘুমাওনি? 2 মাস। 2 মাস ঘুমাওনি রাতে? 2 মাসের মধ্যে প্রথম বেশি খারাপ লাগতো। আর যখন ফোন আসতো যখন, তখন তো ব্যাকুল হয়ে যেতাম যে তার সাথে আমার কথা বলতে হবে। এনি হাউ আমি সবসময় ফোনে 200-300 টাকা রাখতাম ব্যালেন্স। কথা বলতে যখন কেমন লাগতো? অনুভূতিগুলো কেমন? অনুভূতি হচ্ছে মানে পাগল হওয়া টাইপ, মানে মরে যাওয়া টাইপ, যে কেমন একটা ব্যথা ব্যথা ভালো লাগা চোটে এরকম টাইপ, না কেমন? মরে যেতে মন চায়নি কখনো। মরে যাওয়া মানে ভালো লাগার মরণের কথা। হ্যাঁ, তা ঠিক আছে। হ্যাঁ, ভালো লাগার মরণে মরে যেতাম। ওর আব্বা কই তো বাতায় এই প্রেমের গানটা দিত। আজকে আমি প্রেমে একদম মানে বুধ, মানে একদম মারা যাওয়া টাইপ অবস্থা, মনে হচ্ছে সুন্দর একটা হার্ট অ্যাটাক নিয়ে মরে যায়। খুব দারুণ একটা গান, জ্যাকি শ্রফ এবং মাধুরী দীক্ষিত অন্ধ থাকে, ওয়েল কোরিওগ্রাফড, দারুণ একটা গান। ওর আব্বা কই তো বাতায়, এই গানটা শুনি। আর তোমার এই প্রেমের যে মিস করার অনুভূতি বলছো, এটা তুমি যে গল্পটা বলছো জানো, এবং তুমি যে কথাগুলো বলছো, এই অনুভূতিগুলো আমাদের 90s এর সময়ও দেখেছি। বাট তারপরে পথ পরিক্রমা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে। এখন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে এই লাভ আছে, এই ভালোবাসা আছে, এটি আমার মনে হয় না। বহুদিন পর ওই ফ্লেভারটা তোমার মাধ্যম দিয়ে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যে ফ্রেন্ডের সাথে থাকি, আমরা তো মানে একই সেশনের 6টা ফ্রেন্ডের সাথে থাকি, মানে তারা কখনো বিশ্বাস করতো না আমার কথাগুলা। সেইটাই, এবং তোর দ্বারা এটা সম্ভব কেমনে? এবং এই ভালো লাগার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল ভালো লাগাটা মিশে আছে। আমারও তাই মনে হয়, যে প্রেমের কথা তুমি বলছো। পরে হচ্ছে আপনার যখন ফোন আসতো, বেশিরভাগ ফোনই আসতো 2টার পরে, 2টা-3টার দিকে। তুমি তো জেগে আছো, রাইট? আমি শুইতাম 2টার পরে, যদি ফোন মিস না যায়। হ্যাঁ, আমরা হয়তো এই সময় এরকম একটা চিঠির জন্য ওয়েট করতাম। তুমি যে কথাগুলো বলছো একদম মিলে যাচ্ছে। ও মাঝে মাঝে বলতো যে আমি যখন ফোন দিব তখন একদিন হচ্ছে যে এরকম হয়েছে, ও ফোন দিছে, আমার ফোন একটু প্রবলেম ছিল, তো কথাগুলো না, আচ্ছা বলো। কথাগুলো হচ্ছে কেমন জানি আটকে আটকে আসতেছিল, এত রাগ লাগতেছিল, আমি নিজের আর কোনো ভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো মোবাইলটা ভেঙে ফেলি। তখন তো আরেক প্রবলেম দাঁড়ায় গেল যে এনি হাও হচ্ছে তার সাথে তো কথা বলতে হবে, তো ফোন একটা কিনি। এটা এখনো আছে, এটা এখনো ভাঙি নেই। পরে এরকম কথা হইতে থাকলো, তো লাস্ট আমাদের মধ্যে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো ডিস্টেন্স। তার সাথে আমার কোনো কথা নাই, সরাসরি কোনো কথা হয়নি, জাস্ট কথা হয়তো যে রাত্রে 2টার পরে 2 মিনিট 3 মিনিট, এর বেশি কথা হইতো না। আর হইলো কিছু বলতে পারতাম না তখন, জাস্ট ওর কথাগুলো শুনতাম। আর ওরে মানে আমি কথা বলতাম, আমার কথা, আমার সব মনের মানে যে মনের মধ্যে যাচ্ছিল আমি সব বলে দিতাম ওরে। তো হচ্ছে এরকম চললো 2 মাস। তোর ফ্যামিলি থেকে ওরে অনেক ধরনের প্রেসার দিচ্ছে যে তুই যত কিছুই করস ওই ছেলে তো কোনোদিনই হবে না। আর ওর মা হচ্ছে যে আমি যদি প্রধানমন্ত্রীর ছেলে হয়, মেয়ে আমার কাছে দিবে না। তো এদিক থেকে মানে আমার ফ্যামিলিতে তেমন, এর মধ্যে মা জানতো যে একটা মেয়ের সাথে রিলেশন আছে, ছোট বোন জানতো, আর তেমন কেউ জানতো না। তো হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বললো কি যে আপনি কি কালকে নরসিংদীতে আসতে পারবেন? এটা হচ্ছে নভেম্বরে 31 তারিখ রাতে। আমি বলছি কখন আসতে হবে? যে আপনি সকালে আসেন, আইসা আমার মা বাবার সাথে কথা বলেন। জিজ্ঞেস করলাম কেন? বলছে আপনার আসতে বলছি, আপনি আসেন, আইসা কথা বলেন। পরে কথা বললাম, আমাকে যাইতে বললো। তো আমার ফ্রেন্ড ছিল 2টা, তো ওদের বললাম যে পরদিন আমার আবার ভার্সিটিতে এক্সাম ছিল। আমি এক্সাম দিব না, তুই তোরা এক্সামটা শেষ করে তোরা একটু নরসিংদী আসিস, তোর সাথে কথা আছে।
কাজ আছে। তো তো ওরা বলতেছে যে ওই দিন আবার বাসা শিফট করব, যে বাসায় থাকতাম বাসা শিফট করব। তো আমি চলে গেছি ওর সাথে দেখা করতে। যাওয়ার পরে বলছে যে আমি তোমার আব্বু আম্মু তো কখনোই মানবে না, যেহেতু এর আগেও বলা হয়েছে তোমার আব্বু আম্মু কখনো মানবে না, তুমি এনিহাও বাসা থেকে বের হও, তারপর যা বলার কথা দুজন সরাসরি সামনাসামনি বলি। তো আমি যা, ওর ছোট ভাই কলেজে চলে যাবে, 10:30টার মধ্যে বের হয়ে যায়। ওই দিন আমি তো 10টার আগেই চলে গেছি, যা বসে আছি চাস্টারের মধ্যে। মানে কারোর জন্য অপেক্ষা জিনিসটা যে কত যন্ত্রণাকর ওই দিন বুঝতে পারছি। 2টা ঘন্টা ওয়েট করতে আমার মনে হয়েছে যেমন আমি 1 বছর বসেছিলাম এখানে। সকালবেলা নাস্তা করছি, আমি সকালবেলা সাধারণত পরোটা খাইতে পারি না, তো যে দোকানে বসছি ওই দোকানে পরোটা ছাড়া কিছু ছিল না। একটা ডিম একটা পরোটা 1 ঘন্টা লাগছে খাইতে আমার, পানি দিয়ে টিট করে গেলে। তো বারবার SMS দিচ্ছি, ফোন দিচ্ছি যে তুমি কোথায়, আর কতক্ষণ লাগবে, তোমার কতক্ষণ লাগবে। নাইম তো এখনো বাইর হয়, ছোট ভাইয়ের নাম নাইম তো এখনো বের হয় নাই। তো যখন নাইম চলে গেল আমাকে বলছে যে আপনি একটু বাসার সামনে আসেন। এর আগে যেটা ফার্স্ট একবার গিয়েছিলাম আমার মনে আছে বাসা কোনটা। তো বাসার সামনে যাওয়ার পরে একটা রিক্সা পাইলাম, দাঁড়াইছি। রিক্সা বলতেছে মামা কোথাও যাবেন? বলছি মামা একটা কাজ আছে, একটা কাজটা করে দিতে পারবা? তুমি এখানে দাঁড়াবা, একজন আসবে, তুমি যাচ্ছ ওকে নিয়ে চলে আসবে। তো আমি বাসার সামনে গেলাম, রিক্সা ওর বাসার পিছনে দাঁড়ায় ছিল। তো ফোন দিতেছে, বলতেছে যে আমি যে বের হবো বের হতে পারবো না, কারণ আম্মু আমার বাসা থেকে বাইর হওয়া নিষেধ, আম্মু ছাড়া কখনো বাইর হতে দিবে না সাথে কেউ না থাকলে। তো আপনি এক কাজ করেন, জানলা দিয়ে আসেন। তো জানলা দিয়ে ওর ব্যাগটা দিয়ে দিয়েছে, ব্যাগের মধ্যে শুধু একটা বোরকা ছিল আর কিছু ছিল না। তো জাস্ট এমনি বাসায় যে জামা এমনি নর্মাল যা ড্রেস পরা ছিল, তো বাইরে চলে আসে। তো আমরা নদীর পাড়ে যাই বসে আছি, যখন বের হয় 12:30টার দিকে। তো আমরা 4টা পর্যন্ত বসেছিলাম, আমরা ডিসিশন নিতে পারছিলাম না আমরা আসলে কি করব। তো আমি রাত্রিবেলা বলছিলাম যে কাজ করি, তাহলে চলো বিয়ে করে ফেলি। তো বলতেছে যে এটা কি ঠিক হবে? তো আমি আবার এখানে যাই ফোন দিয়েছিলাম মাকে। তো ওদিকে আমার নানু বাড়িতে গিয়েছিল মা, নানু মারা গেছিল যে বাৎসরিক একটা অনুষ্ঠান করে, তো এখানে ছিল মা। তো ভাবলাম যে মাকে কি জিনিসটা জানাবো। তো আমার ছোট বোনকে যাই হোক সরাসরি বলতে পারিনি, এমনিতে বুঝাইছে যে ও আমার সাথে আছে, এরকম কিছু একটা হইতে পারে। তো 4টার দিকে আব্বা, তো আমাদের মানে আমাদের যে ইউনিয়ন মুক্তিযুদ্ধ কমান্ডার, তো আব্বা মিটিং ছিল নরসিংদীতে। আব্বা নরসিংদী থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে ছোট বোন মনে বলছে কিছু, তো বলতেছে যে তুই কই? আব্বা ফোন দিছে আমার। তো আমি বলছি আমি তো নরসিংদীতে আসছি। কই কিসের জন্য, বাড়িতে আসবি? আমি কই না, আমার একটু কাজ আছে, তো আর এক ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। তো আব্বা তখন পর্যন্ত জানে না। পরে আব্বার সাথে আবার আমি অনেক ফ্রি। আমি পরে বলতেছে যে সাথে গে তোর? আমি বলছি যে আমার সাথে আছে একজন। পরে আর তেমন কিছু বলে না, বাড়িতে যাবি না? আমি কই না, আজকে বাড়িতে আসবো না, আমি ঢাকায় চলে যাবো, জাস্ট ওর সাথে দেখা করতে আসছি। তো দেখে আমার 2টা ফ্রেন্ডে ফোন দিলাম ঢাকায় যে তোরা এনিহাও তোদের আসতে হবে নরসিংদী। তোরা মনে করছে যে মন খারাপ, দেখছে অনেকদিন যাবত মন খারাপ, ভার্সিটিতে ঠিক মতো যাচ্ছি না, খাওয়া দাওয়া নাই। আমার তখন ওয়েট ছিল মনে হয় 74। ওইখান থেকে 2 মাসে তো মাপা হয় নাই, 4 মাস পরে মাপছিলাম। 4 মাস পরে আমার 67 নেমে গেছিল। দেন ওর সাথে এখানে ছিলাম, তো বললাম যে কোড মেরিজ তো কিভাবে করতে হয় জানি না, আইডিয়া ছিল না। পরে হচ্ছে ওকে নিয়ে আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম যে তুই এনিহাও একটা কাজী ব্যবস্থা কর, আমি একজনকে নিয়ে আসতেছি। তো গেলাম, আমার ফ্রেন্ডরাও আসলো, সন্ধ্যা হয়ে গেল এখানে। তো ওরে নিয়ে ওই দিন বিয়ে হলো। হওয়ার পরে ওর বিয়ে হয়ে গেল, হ্যাঁ নরমালি। তো বিয়ে হওয়ার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমি এখন ওরকে মানে আমি নিয়ে ঢাকায় ওর মানে সরাসরি জোর করি নাই যে চলো ঢাকায় চলে যাই, বা হচ্ছে যে বিয়ে যেহেতু করছি তোমার বাসা যাওয়ার দরকার নেই। আমরা চাচ্ছিলাম যে যেহেতু বিয়ে করছি এখন তো আর আমাদেরকে আলাদা করতে পারবে না, তো তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো ঢাকায় চলে যাই।
পরে ফ্যামিলিগতভাবে একটা পড়াশোনা, আমি যেহেতু আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, শেষ করি, তারপরে ফ্যামিলিগতভাবে একটা অনুষ্ঠান করে আমরা যা করার করব। পরে ওর ফ্যামিলিতে জানা গেছে ওই দিনই যে আমরা বিয়ে করছি। ওর একটা উকিল আপু ছিল, ওর মাধ্যমে জানা গেছে। তো আমি সবচেয়ে বড় বোকামিটা ওই দিন করছি যে ওরে বাসায় রেখে আসছিলাম, যে ওর একটা উকিল আপুর বাসায় নামাই দিয়ে আমরা চলে আসছি, বাসার নিচে মানে বাসায় ঢুকাই দিয়ে আমরা চলে আসছি। তো ওরে বলছিলাম যে তুমি এক কাজ করো, তুমি বাসায় যাওয়ার দরকার নেই, তুমি ঢাকায় চলো। তো আমার ফ্রেন্ড যে দুইটা ছিল ওরা আবার একটু ভয় পাচ্ছিল যে মেয়েলি ব্যাপার যদি ঝামেলা ফেসে যায়, তো এই জন্য ওরা নিতে চায়নি। এরপরে যেহেতু বিয়ে করে ফেলছি, আমার ফ্যামিলিতে জানছে, তা আব্বা বলতেছে যে ফোন দিল পরদিন যে তুই নাকি বিয়ে করে ফেলছিস। তো আমার এক ফ্রেন্ড বলতেছিল যে এই জিনিসটা আপাতত তোর ফ্যামিলিতে জানাস না। তা আমি ওর কথাই বললাম যে না, কই তাহলে ওদের মেয়ে নাকি এখন তোর সাথে, কই না ও তোদের বাসায়, আমি ঢাকায়। তখন বাবা বলতেছে যে দেখ তোদের যদি কিছু কইরা থাকস তাহলে বল আমারে। তা আমি কিছু বলিনি, ফোন রেখে দিছি, কথা বলিনি, ফোন অফ করে দিছি। ওই দিন আর কারোর সাথে কথা বলিনি। তো রাত্রেবেলা আবার ফোন দিছে আব্বা ফোন দিছিল না, যাই হোক আবার সাথে কথা হয়। তখন আমি বইলা দিই যে না হ্যাঁ আমরা এরকম এরকম করছি, তো ও ওদের বাসায় আছে। তো ওরা ওইখান থেকে বারবার ফোন দিচ্ছে আমাকে, ফোন দিয়ে বলতেছে যে আপনি বিয়ে করছেন, আপনার বউ আপনাকে নিয়ে যান, হয়তো আমরা রাস্তায় বাইর করে দেবো, ওরা আমরা রাখবো না। তো ওরা চাচ্ছিল যে এনিহাও আমি ওদের এলাকায় যাই, কারণ এইখানে তো আমাকে কিছু করতে পারবে না, ওইখানে গেলে একটা যাই হোক একটা প্রেশার দিতে পারবে। তো আমি আর ওদের কথায় যাই নাই। তোর সাথে কথা হয়েছে, তো বলতেছে যে যত কিছু আপনি আসেন, আমার বলতেছে যে আপনি আসেন, আপনার কোনো কিছু হবে না, আপনি আসেন। তো আমি আবার একটা জিনিস বলতেছে যে যেহেতু আমার কাছে কোনো এখন ডকুমেন্টস নাই, কাজে অফিসে বিয়ে করলে নাকি 3-4 দিন পরে ডকুমেন্টস আসে, যে কাগজপত্র যেগুলা 4-5 দিন পরে আসে। তো এরকম ওর ফ্যামিলি থেকে ওর উপর অনেক প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে। ওর মা ওরে মারছে অনেক। তো আমি এর মধ্যে যেহেতু এরকম প্রেশার ক্রিয়েট করতেছি, তো হঠাৎ করলাম যে যা হওয়ার হোক আমি যাবো নরসিংদী। তো মা আব্বারে ফোন দিলাম যে আমি যাব। তো বলছে যাওয়ার দরকার নাই। তো যেদিন কাগজপত্র আসছে কাজের কাছে, ওই দিন সরাসরি আমি 2500 যাই, ওইখান থেকে কাগজপত্র নিয়ে রাত্রে তখন 8টা 8:30 বাজে আমার একটা ছোট বাইক নিয়ে আমি ওদের বাসায় যাই। যাওয়ার পরে নক করলে ওর আব্বা খোলে, জিজ্ঞেস করতেছে যে কাকে চাই। তো বললাম যে আপনার সাথে কথা ছিল। প্রথম সালাম দিয়ে ঢুকছি, তো সালামদার বলতেছে যে কাকে চাই। বললাম যে আপনার সাথে একটু কথা বলবো। তো ওর ছোট ভাই আমাকে চিনতো, মানে ফেসবুকে তার সাথে কানেক্ট ছিল। তো বলতেছে যে এটাই মানে এই ছেলে। তো জাটকায় দিছে। তো আমি দরজা রাস্তার মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো আব্বু বলতেছে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার গার্ডিয়ান পাঠাও, আমার সাথে কথা বল, তোমার সাথে কথা নাই। তো তোমার সাহস তো বলি হারিয়ে দেই, একদম চলে গেছে, মানে কোনো কিছু তোমার ভাবনাতে কাজ করতেছে না। না, এর মধ্যে যখন গেলাম, সাথে ছোট ভাই ছিল, একটু আগেও ছিল না। তো ওদের ইয়ে ছিল যে ওর ভাইয়ের ইয়ে ছিল যে আমি যদি যাই তাহলে আমাকে মারবে, এলাকা প্লবান দিয়ে, যেহেতু ওইখানে থাকে। তো আমি ভাবলাম মারলে মারবে। মা বাবা অনেক টেনশনে ছিল, মা বাবা বারবার ফোন দিচ্ছিল মা তুই যাইস না। তা আমি ফোন অফ করে দিই। এখানে যাইয়া জাস্ট, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত তারা একটা জিনিস বুঝাইতে চাইলো যে তোমরা এখন ডিভোর্স দিয়ে দাও, এরপরে হচ্ছে যে তুমি যখন আবার পড়াশোনা শেষ করে একটা কিছু করবে তোমাদের মধ্যে আবার বিয়ে দেওয়া হবে। তো এরকম কোন আইন তো বাংলাদেশে নাই। দেন হচ্ছে ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়। তো একদিন মানে ফ্যামিলি প্রেশার, ওদিকে ওর প্রেশার, আবার এদিকে পড়াশোনা, সবকিছু নিয়ে আমি মনে হচ্ছে যে পাগল হয়ে যাব। ও ফোন দিছিল একদিন, আমি অনেক কাঁদতেছিলাম, মানে অনেক একটা রং নাম্বার আইডি দিয়ে তার ছোট ভাইয়ের সাথে চ্যাট করেছিলাম এই ছবি দিয়ে। তো জানি ও যদি থাকে তাহলে ওরে আনতে পারবো না। তোর সাথে চ্যাট করে ওরে পাঠাই ইয়াতে ভৈরব ব্রিজে। কোন কি দেখা করতে গেছিল ভৈরব ব্রিজ। চরম চালু মাল দেই, সহজ সরল বলতে বলতে তো রাত পার করে দেন। ভোর রাতে এসে দেখলাম তো চালু জিনি, ওর সাথে মেয়ে আইডি দিয়ে আপনি চ্যাট করে ওরে প্রেমে ফেলে দিলেন, ফেলে ওরে পাঠালেন ভৈরবে। ও দেখা করতে গেছে তার মেয়ে বান্ধবীর সাথে ভৈরবে, সে তো আপনি ফেক।
হ্যাঁ। এবার এই ফাঁকে তার বোনরে নিয়ে আপনি ঢাকা চলে আসলেন নাকি? এর মধ্যে ওর মা ছিল, তোর মা পরীক্ষা হলের সামনে গেট দরজার সামনে দাঁড়ায় ছিল, তো ও ফোন দিচ্ছে বারবার, মানে তো পরে বলতেছে যে আগে কে কোথায় গেছে ওইটা দেখার দরকার নেই, কার সাথে যাচ্ছে আগে দেখেন মেয়ে কোন দিকে গেছে ওরে খুঁজে বের করেন। তো আমি বলছি আপনার ওদিকে যান, আমি এদিকে যাই। আপনাকে যখন ধরছে তখন আপনি বলছেন আমিও তো মেয়েটারই ধরতেছি, আমাকে ধরতে বলছে তাই। হ্যাঁ। কোন কি পরে আমি একদিক দিয়ে আমি অন্যদিক দিয়ে কি শুনতেছি রে এসব? পরে হচ্ছে ওরা আচ্ছা, লেট মি কারেক্ট মাইসেলফ। মেয়ের ভাইরে পাঠাইছেন ফেক আইডি দিয়ে, তার সাথে প্রেম করে ওরে পাঠাইছেন ভৈরবে। জি, ও খুঁজতেছে ওখানে তার ভালোবাসার মানুষ, সে অপেক্ষায় আছে। কিন্তু ইভেন বিয়ে তার আপনি- সাথে চ্যাট করার সময় যে মেসেজ গুলো ছিল এখন সবগুলো আমার কাছে এখনো আছে। ওকে, দেন আপনি চলে আসলেন। এবার মেয়ের মাকে ফাঁকি দিয়ে মেয়ে দৌড়াচ্ছে, মা চেঞ্জ করতেছে মেয়েকে ধরার জন্য, আরো লোকজন মিলে আপনাকে আবার ধরতে গেছে, তখন আপনি বলতেছেন আমিও তো মেয়েটারই ধরতেছি ওর কথা শুনে। হ্যাঁ। তখন তারা মিসগাইড হয়ে আপনাকে ছেড়ে দিয়েছে। আবার আপনি বলছেন যে তোমরা এদিকে যাও, আমি এদিক যাচ্ছি হ্যাঁ। ওই মেয়েকে ধরার জন্য। তারপর তো আমি ওদিক দিয়ে যে জাস্ট একটা রিক্সা দেখলাম, অটো রিক্সা একা, একটা চাচা, বুড়া চাচা টেনে যাচ্ছে, আমি জাস্ট রিক্সায় লাফ দিয়ে উঠে যাই। আমি বলছি চাচা সোজা টানেন। পরে বলতেছে কি হয়েছে, আমি বলছি যে আপনি যান। পরে বলতেছি ওর ছেলেগুলো কি তোমার আটকে ছিল? বলছি হ্যাঁ। তো চাচা ওই দিন দিয়ে অনেক কোথায় কোথাও ঘুরে নিয়ে গেছে, আমার এলাকা আমি নিজেই চিনলাম না কই দিয়ে ঘুরে নিয়ে গেল। যাই হোক একটা সেফ জায়গায় নিয়ে গেছে। ওদিক দিয়ে আমার সিএনজি যে ছিল, ওইখানে আমার এক ছোট ভাই ছিল, যেদিন ফার্স্ট আমার সাথে গিয়েছিল ও ছিল, তো ও ডাইরেক্ট ওদের বাসায় নিয়ে আসে। তো আমি আসি, আসার পরে এখানে মা ফোন দেয়, আব্বারে ফোন দিছি আমি যে আব্বা আমি তো ওরে নিয়ে আসছি। পরে বলতেছে ও কই এখন? আমি আমার সাথে আছে। ঠিক, আমি নিয়ে ওরা ঢাকায় নিয়ে চলে যাচ্ছি। তো বলছে তুই ঢাকায় নিয়ে রাখতে পারবি? রাখতে পারবো। কই তাহলে তুই যা, 2-3 দিন পরে আইস। আব্বা ভয় পাচ্ছে ওদিক দিয়ে হচ্ছে যদি কোনো মামলা টামলা বা একটা কিছু করে তাহলে তো হ্যারাসমেন্ট হবে অনেক। আর ওর মামারা যেহেতু একবার বাইরের অফিসে যায় ট্রেড করে আসছে, ওর মামারা আসলে অনেক বিশ্রীভাবে বাইরে অনেক অনেক অপমান করে আসছে। আমার ভাইয়া কখনো আমার জন্য মানে ওই দিন ছাড়া জীবনে কোনোদিন অপমানিত হয়নি। এই জিনিসটা আমার এখন পর্যন্ত অনেক খারাপ লাগে যে ফ্যামিলিতে এই প্রথম মানে আমার জন্য এরকম কেউ। পরে হচ্ছে গেল ওইটুকু, এর মধ্যে ভালোই চলছিল কতদিন, কথা বললাম ওদের ফ্যামিলির সাথে, ওরা ফোন দেয় ওর সাথে কথা বলতে চায়, তো আমি কতদিন দেইনি। এখনো কি মেয়ে আপনার সাথে আছে? কয় মাস হলো? জানুয়ারি 18 তারিখ থেকে। মানে আপনার সাথে মানে পূর্ণদমে সংসারী মানুষ এখন আপনার, রাইট? আপনি এবং আপনার বউ, এই তো? হ্যাঁ, ও আছে বাড়িতে আছে, আমি ঢাকাতেই আছি, যেটুকু সময় পাই সময় দিই ওকে। আর ও পড়াশোনা এখন আবার সেকেন্ড ইয়ার থেকে শুরু করবে, থার্ড ইয়ার তো পরীক্ষাগুলো সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতে পারেনি, যে থার্ড ইয়ারে উঠবে। কয় মাস হলো ওই পালায় আসে? ওই যে দৌড়টা দিলেন? 1 মাস 8 দিন। কেমন আছেন? আছি ভালো। আসলে কেমন আছেন? আসলে অনেকগুলো হিসাব তো মিলতেছে না, রাইট? যেমন মেয়ের ফ্যামিলি একেবারে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছে বলা যায়, বাট এখনো হয়তো সেরকম কোন স্টেপ নেয়নি, কিন্তু হুমকি ধামকি সব প্রসঙ্গ তো বারবার চলছে। তো একটা অস্থিরতা। আপনার পরিবারের লোকজনও সুস্থির না, আপনারও মনে হয় চাকরির ব্যবস্থা তো এখনই হয়ে যাওয়ার কথা না, বাড়ির উপরে ডিপেন্ড করে চলতে হচ্ছে। মেয়ের পড়ালেখা স্থবির হয়ে গেছে, নতুন করে আবার শুরু করতে হচ্ছে। সব মিলিয়ে কেমন আছেন? সব মিলিয়ে ততটা ভালো নেই, এটাই তো মনে হচ্ছে। আর সবচেয়ে ভালো হয়তো ওর ফ্যামিলি থেকে 2টা জিনিস হয়, এক হচ্ছে মেনে নিক, দ্বিতীয়ত হচ্ছে জানা আমি মেয়ে মানবো না যে ও যা খুশি ওর মতো ও থাক। ওরা হচ্ছে যে মেনেও দিচ্ছে না, আপনাদেরকে সংসার ঠিকভাবে থাকতেও দিচ্ছে না, সেটা মানে দুইটাই করতেছে ওরা। মানে এক তো ঝামেলা করেই যাচ্ছে, আরেক হচ্ছে যে ওদের একটাই কথা, আমাদের সাথে কারোর সাথে কথা বলে না। মা ফোন রিসিভ করলে মার সাথে কথা বলে না, বা ফোন দিলে আমার নাম্বার থেকে, বা আমরা যদি কথা বলতে চাই আমাদের ফোন রিসিভ করে না। ও জাস্ট ওর সাথে কথা, ওর বয়স না শুনলেও কথা বলবে না। ওদের একটাই কথা, তুই চলে আয়। আমরা আজকের অনুষ্ঠানে আমাদের সেম প্রবলেম। ইমা কথা বল স্বর্ণার সাথে। হ্যালো স্বর্ণা। হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু অনেক বেশি ভালো আছি।
হ্যালো, হ্যালো, লাইনে মনে হয় প্রবলেম হচ্ছে। ওকে, আমরা স্বর্ণার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ইনফ্যাক্ট কিছু কথা জানার দরকার ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভয়েসটা ক্লিয়ার না। তারপরেও ছোট্ট প্রশ্ন, স্বর্ণা, কেমন আছো তুমি এখন? সব মিলিয়ে আশরাফুলের সাথে এই বৈবাহিক সম্পর্ক কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। কতখানি ভালো? স্বপ্নের মতো কি? যেমন স্বপ্ন দেখেছিলে, স্বপ্নের চাইতে বেশি? স্বপ্ন তো স্বপ্নে, বাট এটা তো বাস্তব। বাস্তবে কি স্বপ্নের চাইতে বেশি মনে হচ্ছে? অবশ্যই। আমি ভাবি নাই, সত্যি আমি ভাবি নাই। কি ভাবনি? না না ভাই ভাই, আমি এমন একটা ফ্যামিলি প্লাস আমার একটা হাজবেন্ড পেয়েছি। আর যে মানুষটাকে শুধুই ভাবতে গিয়ে বাকি যে পৃথিবীটাকে পেছনে ফেলে রেখেছো বা ফেলে এসেছো, সেটার জন্য কতখানি কষ্ট কাজ করে ভিতরে? কষ্ট তো অবশ্যই আছে। বুকে কেমন মোচড় দেয়? বলে বুকের ভেতরে কেমন মোচড় দেয় যে পৃথিবী ফেলে এসেছো? মানে যখন মাঝে মাঝে মনে পড়ে তখন তো খুব খারাপই লাগে, বাট কিছু পাইতে হলে তো কিছু অবশ্যই ছাড়তে হয়, ঠিক না? ঠিক কিনা আমি জানি না, আমি তো ভাই তোমরা যেভাবে বলো সেভাবেই চলি। আমি ঠিক বেঠিক একটু কমই বুঝি। আমি আসলে আমার এই অনুষ্ঠানে যারা আসে তাদের কথার উপর ভিত্তি করেই চলতে চেষ্টা করি। কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হচ্ছে, তাই তো? কিন্তু যে কিছু ত্যাগ করার কথা বললে সেই লিস্টের মধ্যে আছে তোমার বাবা, আছে তোমার মা, তোমার ভাই, যে ভাইয়ের নাম হচ্ছে নাইম, এবং তোমার ফেলে আসা স্মৃতি, এবং তোমার পক্ষ থেকে দেয়া উত্তরাধিকার সূত্রে তোমার পক্ষ থেকে দেয়া কিছু কষ্ট। আনডাউটেডলি অবশ্যই কিছু কষ্ট তুমি তাদেরকে দিয়ে এসেছো। কিছু বললে কম বলা হয়, অনেক বেশি কষ্ট। যেমন তোমাকে যখন পেটে ধরেছে তোমার মা, তোমাকে যখন আলোর মুখ দেখিয়েছে তোমার মা, তোমাকে নিয়ে যখন উৎসব হয়েছে তোমার পরিবারে, তখন কেউ কল্পনেও জন্মেও ভাবেনি যে মেয়েটি একদিন সামনে সামনে দৌড়াবে আর তার মাকে পিছন পিছন তাকে চেজ করতে হবে, যে মেয়েটি পালিয়ে যাচ্ছে আর 10 জনকে বলতে হবে ওকে ধরো। এটা তো কখনোই ভাবেনি। বাট এ ধরনের তিক্ত অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে গেছো তুমি তোমার ভালোবাসার মানুষকে তুমি পাবে বলে, এবং এরকম অনেক কষ্টের অভিজ্ঞতা, কষ্টের এক্সপেরিয়েন্স তোমার পরিবারকে করতে হয়েছে। এগুলোর জন্য কি রিগ্রেট হয় মাঝে সাঝে? অনুতাপ হয়? বলে এগুলোর জন্য কি মাঝে সাঝে অনুতাপ হয়? একটু না অনেক বেশি? মাঝে মাঝে কি ভালো লাগা আর ওই কষ্ট মুখোমুখি হয়ে যায়? তা তো ব্যালেন্স করে চলবে, স্মার্ট মেয়ে তুমি। বাট মুখোমুখি কি মাঝে মাঝে হয়ে যায়? এই ভালো লাগা আর ওই কষ্ট কি মাঝে মাঝে মুখোমুখি হয়ে যায়? লাইক এরকম হয় না অনেক সময়? অনেক সময় এমন হয় না যে আমি কেন এমন করতে গেলাম, এই ভালো লাগাকে পাইতে গেলে এতগুলো মানুষকে কেন কষ্ট দিলাম, এই ভাবনাগুলো কি চলে আসে? অবশ্যই আসে, বাট একটা কথা যে আমি আমার ফ্যামিলিকে সুযোগ দিয়েছিলাম, বাট ওটা মানে না। আচ্ছা, এখন অনেক কিছু কিন্তু নতুন করে শুরু করতে হবে, এটা ভেবে দেখেছো তো? পড়ালেখা তো একেবারে ধরতে গেলে এখন মোটামুটি একটা স্ট্রাগল লাইফ করতেছে আমাদের দুজনের লাইফে, ওইটাকে পার করতে পারলেই মোটামুটি পারতে করতে গেলে অনেকগুলো ব্যাপার কিন্তু একসাথে সাইড বাই সাইড চলে আসছে, এটা তো ভেবে দেখেছো, রাইট? যেমন তোমার পড়ালেখা তুমি মাঝখানে থামিয়ে দিয়েছো, নতুন করে আবার শুরু করতে হবে। তোমার ভালোবাসার মানুষকে, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার পরিবারকে কনভিন্স করার ব্যাপার আছে। আবার প্রেমিক প্রেমিকার মধ্যে একটা চুম্বকীয় সময় যায়, সেই সময়টা তোমরা এখন পার করছো। সেই সময়টা যখন পার হয়ে যাবে 6 মাস বা 1 বছর পর, তখন
তখন তোমাদের এই ম্যাজিকটা যখন কিছুটা কমে আসবে, ইন্টারনাল রিলেশনশিপের ম্যাজিক, তখন ওই কষ্টগুলো, যখন ওই স্ট্রাগলগুলো যখন ভেতরের মধ্যে ঢুকে যাবে, তখন সম্পর্কটা কিন্তু একটু বিস্ময় হয়ে যায়, সম্পর্কটা কিন্তু একটু মানে কি বলবো, ওই ভালো লাগাগুলো তখন ঠিক সেই রকম ভাবে সুরে বাজে না। তখন সারভাইভ করতে পারবা তো? বুঝতে পারছো তো আমি কি বলতে চেষ্টা করছি? জি, অবশ্যই পারবা তো তখন? ইনশাল্লাহ পারবো, চেষ্টা করবো এরকম সিচুয়েশন যাতে না আসে। কেমন ভালোবাসো তুমি আশরাফকে? এটা আমি নিজেও হাসতেছো তো জানি দেখি। কেন ভালোবাসি। দেখি তোমার একটা পছন্দের গানের কথা কও তো, আশরাফকে ডেডিকেট করে দিই। জি। বলি তোমার পছন্দের একটা গানের কথা বলো আশরাফকে ডেডিকেট করে। আশিকি টু মুভি ভিতর যেগুলো একটা গান। আশিকি টু মুভি, ওকে। আশিকি টু কিন্তু বাংলাদেশেও হয়েছে, এটা বললে না না, বাংলাদেশে না, ইন্ডিয়ান। আচ্ছা, তোমরা তো জানি ইন্ডিয়াতেই যাবে, বাট আমার এক সময়ের কো অ্যাঙ্কার নুসরাত ফারিয়া মাজহার আশিকি টুতে মুভি ছিল মনে হয়, না? বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ প্রযোজনায়। বাট আমরা যাচ্ছি আশিকি টু, শ্রদ্ধা কাপুর অ্যান্ড হিরোটা আমার মাথায় আসছে না, ইন্ডিয়ার পাশের দেশের এই মুভিটা। যে কোনো গান বলেছো, পছন্দের গানটা? এই মুভি প্রত্যেকটা গানে আমার খুব ভালো। মুভিটা আসলে বেদনামূলক মুভি তো। এগুলো মুভি দেখে তো তোমার মধ্যে একটা ভালোবাসার কাজ করছে, রাইট? আবেগগুলো আরো বেশি পোক্ত হয়েছে, তাই না? এগুলো দায়ী এসব দৌড় দেওয়ার জন্য। এই যে একটা ছেলের জন্য একটা মেয়ে যখন দৌড় দেয়, তখন এসবও দায়ী। এই গানটা তোমার জন্য, অফকোর্স তোমার ভালোবাসার মানুষকে ডেডিকেটেড করে। ওকে স্বর্ণা? শুনছো তো না? আচ্ছা, কেমন ভালোবাসো তোমার ভালোবাসার মানুষকে? আসলে এই জিনিসটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে থেকে বলছি, গত 8-9 বছর আমি অনুষ্ঠান করে আসছি, এরকম প্রিম্যাচিউর ভালোবাসার এন্ডিং খুব বেশি ভালো পাইনি আমি। এক সময় চরম তিক্ত, চরম বিরক্ত, চরম ঘৃণা নিয়ে পরস্পরকে দূরে সরে যেতে দেখেছি। যখন এই ম্যাজিক্যাল মোমেন্টগুলো শেষ হয়ে আসে, যখন হাত ধরলেই ভালো লাগার উথাল পাথাল অবস্থা, সে আগ্রহের মাত্রা যখন একটু কমে আসে, যখন পরস্পরকে একটু জড়িয়ে ধরলেই সমগ্র পৃথিবী যখন পায়ের তলায় চলে আসে, সে ভালো লাগার তীব্রতা যখন একটু কমে আসে, যখন পেটে খাবার না থাকলেও, যখন আশপাশে কোনো মানুষ না থাকলেও, যখন পৃথিবীর কোনো কিছু সাথ না দিলে, শুধু সেই জান আর সে প্রিয়তম পাশে থাকলে সমস্ত কিছুকে পাওয়া হয়ে যায়, সেই অনুভূতি যখন কিছুটা ফিকে হয়ে আসে, তখন এই বাস্তবতার এই রূপগুলো অনেক বেশি কষ্টকর হয়। কষ্ট তখন মানুষ নীল হয়ে যায়, তখন একজন আরেকজনের হাত ছেড়ে দেয়। আমি 90% ক্ষেত্রে দেখেছি ভালোবাসা তখন, ভালোবাসার এই রক্তের, ভালোবাসার এই রং, যে রং নীল থাকে, সেটা তখন কালচে নীল হয়ে যায়। এবং পরস্পরের চোখে মুখে পরস্পরের জন্য যে পরিমাণে ঘৃণা দেখেছি, কষ্টের যে পরিমাণ উদ্গীরণ দেখেছি, ভালোবাসাকে যেভাবে তিক্ততাতে রূপান্তরিত হতে দেখেছি, সেটা সত্যি আমি একজন হোস্ট হিসাবে ভালোবাসার গুরু হেতেশাম এই চেয়ার থেকে, যেটা আমার জন্য সত্যি অনেক বেশি দুঃখের। তোমাদের মাঝে এরকম পরিস্থিতি আসবে না তো কখনো? মানুষ কাউকে ছাড়া দেওয়ার জন্য যদি হাজারটা ভুল তার সামনে উপস্থাপন করে, যদি সেই ইচ্ছা করে যে আমি তাকে ধরে রাখবো, হাজারটা ভুল থেকে একটা হলো সঠিক রাস্তা খুঁজে নেবে যে তাকে রাখার জন্য, ওই আকাঙ্ক্ষাটাই তখন কমে যায়, ওই তীব্রতাটাই তখন কমে যায়। এখন হাজারো অপরাধ ভুল ওভারকাম করার ক্যাপাবিলিটি থাকে, বাট তখন সেটা ভুলে যায়। তো তোমাদের মধ্যে এই মহব্বত আসবে না তো কখনো? এখন যেমন কনফিডেন্ট নিয়ে বলতে পারছো, এভাবেই বলে। আমি কিন্তু কারো গল্প বা তথ্যের কথা বলছি না, আমি বলছি গত 9-10 বছরে আমার এক্সপিরিয়েন্স থেকে, যেটা আমি বিভিন্ন বিটি চ্যানেলে
হান্ড্রেডস অফ প্রোগ্রাম কন্ডাক্ট করেছি, তার 90% ক্ষেত্রে আমি ভালোবাসার এই নীল রংটাকে কালচে নীল হতে দেখেছি। কখনোই হতে দেবো না। এই এত আয়োজন, এত টান, এত প্রেম, রাত জাগা, পালায় আসা, কত কাহিনী কল্পনা করা যায়। এই দুইজন মানুষই যদি পরস্পরকে এখন থেকে 10টা বছর পর ঘৃণা করে, একজন আরেকজনের মুখ দেখতে না চায়, একজন আরেকজনকে তার জীবনের জন্য দোষারোপ করে যে এই ভণ্ডটা আমার জীবনে আসার কারণে আমি ধ্বংস হয়ে গেছি, একজন আরেকজনের বিরুদ্ধে কেস কাচারি করে, একজন আরেকজনের কিভাবে পিন্ডি চটকানো যায় সেটা নিয়ে ব্যস্ত হয়, এটাই দেখেছি আমি 90% না তারও বেশি ক্ষেত্রে। তাই ভয়, তাই প্রসঙ্গগুলো তুলেছি। এখন বললে হয়তো খারাপ শোনাচ্ছে, কনফিডেন্টলি হয়তো তুমি বলবো যে কখনো না, আমার আর আমার জান পাখির মধ্যে কিচ্ছু হবে না, বাট আলটিমেটলি এরকম হতে বহুবার দেখেছি। আসলে এরকম আমি নিজেও অনেক দেখেছি, যেটা আমার অনেক মানে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একটা ফ্রেন্ড এরকম। তোমার ক্ষেত্রে হবে কি? আমার ক্ষেত্রে আমি হতে দেব না। কেন মনে কারণ হচ্ছে? হচ্ছে এখানে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। এই মেয়েটি তোমার সাথে না থাকলে কি হবে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোনো সময় একে হয়তো কনভিন্স করা সম্ভব, এ চলে যাবে তার পরিবারে, এক সময় হয়তো বুঝেও যাবে, পরিবারে ইমোশনালি তাকে হয়তো বুঝিয়ে ফেলবে। কি করবে তখন? ও চলে গেলে তো ওরে তো বেঁধে রাখা যাবে না। কি করবে? যেমনি হোক, ও যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে, ওকে আমি কোনোভাবে আটকে রাখতে পারবো না। কি করবে তখন? তো ও আমার যেখানে আছে ওইখানেই থাকবে। সন্ন্যাস ধারণ করবে, রাইট? নিঃসন্দেহে তুমি ব্রেকআপ পার্টি করবে না। আমরা ব্রেকআপ পার্টি গানটা একটু ফাঁকে শুনে নেবো নাকি? না, যাবো না, পরে শুনবো। ব্রেকআপ পার্টি করবে না, তুমি তার জন্য সন্ন্যাস ধারণ করবে এবং তার জন্য ওয়েট করবে, তাই কি? সন্ন্যাস ধারণ আসলে বাস্তবতা যে জিনিস, সেটা হচ্ছে যে পরিবেশ যেরকম সিচুয়েশন তৈরি, যদি ওইরকম সিচুয়েশন তৈরি আল্লাহ না করুক, তাও যদি ওরকম কোন সিচুয়েশন। স্বর্ণা আছো কি ফোনে? স্বর্ণা কি ফোনে আছো? হ্যালো স্বর্ণা, ফোনে আছো তো? রাইট না, এখানে বলি ফোনে আছো, শুনছো কি তুমি? ওকে, নিঃসন্দেহে ভালো লাগছে না, তাই তো? প্রীতিকর বিরক্তিকর কিছু কথাবার্তা নিয়ে আসছি। নিঃসন্দেহে ভালো লাগছে না, তাই? লাগছে না, তাই তো? বলছি যে নিঃসন্দেহে ভালো লাগছে না এসব কথা শুনতে। না না, আপনি যেগুলো বলছেন মানে সচরাচর এরকম ঘটে থাকে। ওকে, তাহলে শুনতে থাকো। তারপর এখন হচ্ছে দুইটা ফ্যামিলি, যে আমার ফ্যামিলি যে জিনিসটা চাচ্ছে যে আমি আমার মতো করে পড়াশোনা করি, ও পড়াশোনাটা করুক যতটুকু পারে। সব আছে তোমার কাছে, তোমার স্বর্ণা নাই, এতে কি তোমার খুব বেশি প্রবলেম হবে বাকি জীবনটা কভার করতে, যদি এই ধরনের নহবত কখনো চলেই আসে? কারণ মা বাবা আছেন, আমার মা বাবা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তেমন ভাই আছেন। এই সিচুয়েশন যদি তৈরি হয়, কভার করা প্রবলেম হবে, সার্ভাইভ করা প্রবলেম হবে। সিচুয়েশন তো মাঝখানে যে সিচুয়েশনটা ছিল এরকম ছিল যে আমার ফ্যামিলি যখন, আমার ফ্যামিলিতে যখন প্রেসার দেয় ওর মামারা, এগুলো সব শুনেছি। সম্ভব হবে? তুমি কি বাউলা হয়ে যাবে? তুমি কি সন্ন্যাস ধারণ করবে, নাকি তারই জন্য তুমি অপেক্ষা করবে? কি করবে তুমি? অপেক্ষা তো অবশ্যই করবো। সন্ন্যাস হওয়া যেটা বলতেছেন যে আমি সার্টেন টাইম পর্যন্ত ওয়েট করবে যে সে ফিরে কিনা, এই আমার দ্বারা যতটুকু সম্ভব, যতদিন বাঁচি। স্বর্ণা, এখন যদি কখনো এমন হয় যে যে মানুষটিকে তুমি এত বেশি ভালোবেসেছো, তোমার ভালোবাসার মানুষ তো একটু সুদর্শন বেশি, যা দেখতেছি আমি, মেয়ে ঠেহারা গরিব আদমি, একটু দিক ওদিক হলে তো আমার টেস্টও চেঞ্জ হয়ে যেত, এত সুদর্শন, মানে একদম কি কয় ওইটা, একদম টাফ লুক এবং ইন্টারনালি খুবই সফট এবং টাফের চমৎকার একটা কম্বিনেশন, যেটা আমার মনে হয় মেয়েরা ছেলেদের লুকের মধ্যে দেখতে পছন্দ করে। তো এই ছেলে তো যে কোনো সময় একটা নতুন করে কোন সুন্দরী মেয়ের প্রেমে পড়তে পারে, বা কোন সুন্দরী মেয়ে একে ইমপ্রেস করে ফেলতে পারে। 2 বছর পর সুরে বাঁশি নাও বাজতে পারে, যেমনটা আমি দেখেছি বা দেখে আসছি। তখন তুমি কি করবে?
সরি ভাইয়া, মানে কথাটা আমি ঠিক ক্লিয়ার ভাবে বুঝি নাই। ওকে, সরি, আমার আসলে কমিউনিকেট করা খুব টাফ হচ্ছে। ফোন লাইনটা বরং ডিসকানেক্ট করে দিই, কারণ আমার শ্রোতারা আমার কথা মনে হয় বুঝতে পারছে না। বহুদিকে বহু রকমের সমস্যা। সো অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমাদের ফ্যামিলি, ওর ফ্যামিলি যেটা এখন যে জিনিসটা চাচ্ছে, যে দুইটা ফ্যামিলির মধ্যে, যে আমার ফ্যামিলি চাচ্ছে যে ওদের ফ্যামিলি থেকে আসুক, দুইটা ফ্যামিলি একসাথে হয়ে যাক, তাহলে আর এই ঝামেলাগুলো থাকতো না। যে ওর মা বাবা আছে, কারণ ওরে তো আমরা ওর মা বাবার কাছ থেকে দূরে সরায় রাখতেছি। কারণ যত হোক ওর মা বাবা তো ওর কাছে মা বাবাই। আমরা যতই ওরে নিষেধ করি যে মা বাবার সাথে কন্ট্রাক্ট রাখো না বা ওদের সাথে তোমার কোনো করার দরকার নাই, কিন্তু সে তো মা তো মেয়ের সাথে কন্ট্রাক্ট করতেছে। এবার মা যদি মায়ের সাথে ভালো করে কথা বলে, মেয়ে একটু কথা বলবে স্বাভাবিক। আর এই জিনিসটা হচ্ছে এরকম ঝামেলা না কইরা ওদেরকে বারবার বলা হয়েছে আপনারা আসেন, দেখেন যদি ছেলে খারাপ হয় বা ছেলে ফ্যামিলি কোনো ব্যাক রেকর্ড থাকে, আপনারা তারপর একটা কোন ফ্যামিলির সম্বন্ধে না যায় না, এরকম ভাবে কমিউনিকেট করাটা ঠিক না। তো ওকে, অনুষ্ঠান শেষ করছি। বাট আমার কাছে তো মনে হয় এটাই, যে তোমার ব্যক্তিগত ইচ্ছে এবং শুধু ইচ্ছে শক্তি যথেষ্ট, যদি সত্যি তুমি মেয়েটিকে ধরে রাখতে চাও। এবং সার্টেন টাইমের জন্য 2 মাস, 6 মাস বা 1 বছর বা 2 বছর বিষয় না, বিষয় হচ্ছে সারা জীবনের। আমি জানি না যখন তোমার জীবনের তিক্ততা আরো বেশি ঘনীভূত হবে, যখন তোমার জীবন আসলে আরো বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে, যখন সবকিছু সঠিক হবে না, সবকিছু বেঠিক হিসাবে চলতে থাকবে সাইড বাই সাইড, তখন এই মেয়েটির গুরুত্ব কতটুকু তোমার জীবনে থাকবে, আদৌ এই মেয়েটিকে নিয়ে তুমি সার্ভাইভ করতে পারবে কিনা। যদি সত্যি সার্ভাইভ করতে পারো, আমি গুরু এহতেশামের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা তোমাকে। সত্যিকারের ভালোবাসার মূর্ত প্রতীক তুমি। আর যদি সেই ব্যাপারটাতে ভঙ্গুর হয়ে যাও, যে মেয়েটিকে হয়তো ভুলে যাও, কষ্ট দাও, আবার হয়তো কোনো মেয়ের সাথে নিজের জীবন জড়িয়ে ফেলো, তাহলে গড্ডালিকায় প্রবাহী গা ভাসিয়েছ তুমি। এরকম বহু কেস তুমি যেমন দেখেছ, আমার বন্ধুরা যেমন দেখেছে, আমি যেমন দেখেছি, ধরে নেব যার একজন ভণ্ড এই পৃথিবীতে জন্ম নিল। এই তো, এর বেশি কিছু না। দেখা যাক, সময় বলবে যে সত্যিকারের এই প্রিম্যাচিউর ভালোবাসাকে তুমি ম্যাচুরিটি দিতে পারলে কিনা। এবং ভালোবাসার আরেকটি সংজ্ঞা, সেটি হচ্ছে ডেস্টিনি, আলটিমেট ডেস্টিনি কিন্তু বিয়ে। আর বৈবাহিক এই সম্পর্কটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনের মতো। বৈবাহিক সম্পর্ক কিন্তু নট ইন বিটুইন ইউ অ্যান্ড স্বর্ণা, দিস ইন বিটুইন স্বর্ণা's ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো দুই পরিবারের সেই কেমিস্ট্রিটা যদি তৈরি করতে পারো, তবেই সত্যিকারের কালপুরুষ তুমি। আইদার সেই ভালোবাসার সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু পেল না। যে ভালোবাসা বহু মানুষের দুঃখ, কষ্ট বা দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়, সে ভালোবাসা আর যাই হোক ভালোবাসা না। ওকে, আমি শেষ করছি। অনেক